নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমি এতটাও খারাপ না, এভাবে ইগনোর করিস না, কারণ তোর ইগনোর করাটা দেখে আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয়। আসলে তেমন কিছু না। আচ্ছা, তেমন কিছু না হলে যেতে সমস্যা কি? আচ্ছা চলুন। তুয়া যেতে রাজি হলে প্রত্যয়ের মুখে হাসি ফুটল। তুয়া গাড়িতে গিয়ে বসলো আর প্রত্যয় গাড়ি স্টার্ট দিল। দুজনে চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। প্রত্যয় ভাবছে তুয়াকে কিভাবে ওর মনের কথা জানাবে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে এত ইগনোর করিস কেন তুয়া? ইগনোর করব কেন? আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, তাই এখন ইগনোর করে শোধ নিচ্ছিস? দাঁতে দাঁত চেপে। না। তাহলে কি সমস্যা বলবি তো? নাকি চোখের আড়াল হয়েছিলাম বলে মনের আড়ালও করে দিয়েছিস? যা ভাববেন তাই। যদি প্রিয়মও কিছুদিনের জন্য দূরে সরে যায়, তখন ওকেও কি মনের আড়াল করতে পারবি? আত্মবিশ্বাসের সুরে। প্রিয়ম কখনোই আমাকে ফেলে দূরে কোথাও যাবে না। এত কনফিডেন্স? প্রত্যয় তুয়ার মুখের দিকে তাকালো। প্রত্যয় ওর প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। প্রত্যয় শুকনো একটা হাসি দিল। তুয়া আর চোখে একবার প্রত্যয়ের দিকে তাকালো। তুয়া প্রত্যয়ের সাথে স্বাভাবিক হওয়ার জন্য কিছু কথা মনে মনে সাজিয়ে নিল। তারপর বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, এখন তো আপনি অনেক বড় ডাক্তার, বিয়ে করে বউ আনবেন কবে? যেদিন তুই আসবি। কি কি বললেন? যা শুনেছিস তাই বলেছি। তুই অনেক বুদ্ধিমতী, তুই হয়তো বুঝতেও পারিস যে আমি তোকে ভালোবাসি, আর এজন্য তুই আমার থেকে পালিয়ে বেড়াস। আমি এত গুছিয়ে মনের কথা বলতে পারি না তোয়া, এজন্য এখনই তোকে আমি আমার মনের কথা জানিয়ে দিলাম, কারণ আমি গুবিজুবি করতে পারি না। তুয়া আর একটা কথাও বলেনি, দাঁতে দাঁত চেপে চুপ করে বসেছিল। প্রত্যয় আরও কথা বাড়ায়নি, এখন শুধু সময়ের অপেক্ষা। প্রত্যয় নিউ মার্কেটের সামনে এসে গাড়ি থামাতেই তুয়া হন হন করে বের হয়ে চলে গেল। তুয়াকে প্রত্যয় ডাকলো, কিন্তু তুয়া সাড়া দিল না। প্রত্যয় তাড়াতাড়ি করে গাড়ি পার করে এসে তুয়াকে আশেপাশে কোথাও খুঁজে পেল না। প্রত্যয় দৌড়ে এদিক ওদিক দেখল, কিন্তু তুয়া চিহ্নটুকুও পেল না। প্রত্যয়ের কালঘাম ছুটে গেছে তুয়াকে খুঁজতে খুঁজতেই। সন্ধ্যার দিকে সব গেস্টরা চলে এসেছে। তুরাগ একটা মিটিং এর জন্য আটকে গেছে। তুয়ার আম্মু আব্বু, প্রত্যয়ের আব্বু আম্মু সবাই বসে আড্ডা দিচ্ছে। প্রত্যয় আরো কিছুক্ষণ তুয়াকে খুঁজলো, কিন্তু তুয়াকে আর পেলই না। তারপর প্রত্যয় বাসায় ফিরে খোঁজ নিয়ে জানলো যে তুয়া এখনো ফেরেনি। প্রত্যয় আবার গাড়ি নিয়ে বের হতে যাবে, এমন সময় দেখলো প্রিয়ম আর তুয়া বাইকে করে আসছে। তুয়াকে প্রিয়মের সাথে দেখে প্রত্যয় আর কিছু না বলে ওদের বাসায় চলে গেল। প্রত্যয়ের কলিজা শুকিয়ে গিয়েছিল যখন শুনলো তুয়া বাসায় ফেরেনি। তুয়ার এমন কাজের জন্য প্রত্যয় এখন রেগে গেছে। তবুও প্রত্যয় তুয়াকে কিছু বলল না, বরং নিজেকে কন্ট্রোল করে নিল। অন্য কেউ হলে এতক্ষণ হয়তো 2টা থাপ্পড় লাগিয়ে দিত। প্রিয়াম যখন উঠে পকেট থেকে ওর ফোন বের করছিল, তখন তুয়া অনেকগুলো কল উঠেছিল। প্রিয়াম হসপিটালের সব কাজ শেষ করে তুয়ার সাথে দেখা করে। তুয়া প্রত্যয়ের বলা কথাগুলো প্রিয়ামকে জানায়নি, আর প্রিয়াম ভেবেছে ও ফোন ধরেনি, তাই তুয়া মন খারাপ করে আছে। তারপর প্রতিবারের মতো এবারও প্রিয়াম অনেক কষ্টে করে তুয়ার মন ভালো করেছে। দুজনে একসাথে কেক নিয়ে একবারে ফিরেছে। ওরা বাসায় এসে দেখে সব গেস্টরা চলে এসেছে। তুয়ার আব্বু তুরাগকে ফোন দিয়ে জানালো তুরাগ আসছে, মাঝ রাস্তায় আছে। তুয়া বাসায় ফিরে ঝটপট রেডি হয়ে নিল। তুয়া হালকা গোলাপি কালারের একটা 3 পিস পরেছে। লেয়ার করা চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে মোটা করে কাজল, আর ঠোঁটে হালকা করে গোলাপি চ্যাপস্টিক দেওয়া, আর কপালে সাদা পাথরের ছোট্ট একটা টিপ। তুয়া রেডি হয়ে বের হতেই প্রিয়ম তুয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির সুর, হো জ্বালাইলায় আগুন বুকে, জ্বালাইলায় আগুন। তুয়া প্রিয়মের কথা শুনে লজ্জা পেল, কিন্তু প্রত্যুত্তরে আর কিছু বলল না। এইদিকে তুরাগ ওদের ফ্ল্যাটের সামনে এসে দেখে লাইট বন্ধ করা, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তুরাগ ওর ফোন বের করে লাইট জ্বালিয়ে দরজার কাছে আসে, আর দরজার সামনে দাঁড়িয়ে লাইট অন করে দেয়। এবার দেখে ওদের দরজা লক করা। বাইরে থেকেই তুরাগ ওর পকেট থেকে চাবি বের করে।
দরজা খুলে ভেতরে পা রাখতে না রাখতে চারিদিক লাইট আর বার্থডে উইশ ওর কানে পৌঁছায়। হুট করে এমন হওয়াতে তুরাগ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুরাগের এমন বোকা বোকা ফেস দেখে সবাই হো হো করে হেসে দিল। তারপর সবাই তোরাকে উইশ করলো। তুরাগ সবার সাথে কথা বলে দ্রুত ফ্রেশ হয়ে আসলো। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে ডেকে আনলো। তুয়া প্রত্যয়ের দিকে ভুলেও তাকায়নি, তবে প্রত্যয়ের ব্যাকুল মন আর অবাধ্য চোখের দৃষ্টি তোয়ার উপরেই ছিল। তারপর যথাসময়ে কেকও কাটা হলো। গেস্টরা নিজের মতন করে আড্ডা দিচ্ছে, কেউ খাচ্ছে, যে যার মতন সময় কাটাচ্ছে। আর প্রত্যয় চুপটি করে রুমের এক কোণে বসে আছে আর প্রিয়ম আর তোয়ার খুনসুটি দেখছে। তাছাড়া কি করার আছে? না আছে ভালোবাসার মানুষটার উপর জোর করার কোনো অধিকার, আর না আছে ভালোবাসার অধিকার। সব দিক থেকে যেন শূন্যতার খাতায় এসে থেমে গেছে। তবে প্রত্যয়ের কাছে ওদের দুজনকে একসাথে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, কিন্তু অবাধ্য মনটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এরই মধ্যে তুয়ার বাবা ঘোষণা করলো তুরাগের বিয়ের কথা। তিন্নি আর তুরাগ এই কথা শুনে দুজনেই দুজনের মুখে ভয় আর প্রিয় মানুষটাকে হারানোর কষ্টের ছাপ স্পষ্ট। তুয়া তুরাগ আর তিন্নির দিকে তাকালো। তিন্নি ছলছল চোখে তুয়ার দিকে তাকালো, কিন্তু তুয়া মুখ ফিরিয়ে নিল। আর তুয়ার এভাবে মুখ ফিরিয়ে নেওয়াটা তুরাগ আর প্রিয়মের দৃষ্টি এড়ালো না। তুয়ার বাবা তুরাগকে ডেকে আজকেই এঙ্গেজমেন্টটা করে ফেলার সিদ্ধান্ত জানালো। তুরাগ কিছু বলার আগেই তুয়ার আম্মু তিন্নিকে তুরাগের পাশে দাঁড় করিয়ে দিল। তুরাগ আর তিন্নি আরেক দফা শখ খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে দুজনই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানালো। তুরাগ আর তিন্নি দুজনই একসাথে তুয়ার দিকে তাকালো। তুয়া মুচকি হেসে দুজনকে জানালো বেস্ট অফ লাক বলল ইশারায়। এটা যে তুয়ারে কার সাজি এখন আর কারো বুঝতে বাকি রইল না। তিন্নির আব্বু এগিয়ে এসে তিন্নিকে বলল তুরাগের হাতে রিং পরিয়ে দিতে। তারপর তুরাগ আর তিন্নির এঙ্গেজমেন্টটা হয়ে গেল। তুরাগ আর তিন্নি দুজনই তুয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল, কারণ তুয়াই দুই পরিবারকে ওদের কথা জানিয়েছিল। আর এই প্রস্তাবে কারো কোনো আপত্তি ছিল না। তুরাগ যথেষ্ট ভদ্র আর এস্টাবলিশড একটা ছেলে, এখানে আপত্তি করার কিছুই নেই। তাই দুই পরিবার মিলে শুভ কাজটার জন্য দুই ধাপ এগিয়ে গেল। এবার খুব দ্রুত ওদের বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার অপেক্ষা। তারপর তুয়া ওর রুমে গিয়ে আরেকটা কাগজে সবার নাম লিখে আনলো। এখন একটা খেলার আয়োজন করা হচ্ছে। প্রিয়ম, প্রত্যয়, তুয়া, তিন্নি, তুরাগ আর মিশি সবাই মিলে ঠিক করলো অন্যরকম একটা খেলা খেলবে। গেস্টরা অনেকে চলে গেছে, ফাঁকা ফাঁকা একটা পরিবেশ। বড়রা সবাই আড্ডা দিচ্ছে, সাথে প্রত্যয় আর প্রিয়মের বাবা মা আছে। হঠাৎ তুরাগ বলে উঠল, রুমে না থেকে ছাদে গিয়ে খেলাটা খেলি চলো। বিশেষ করে খোলা একটা পরিবেশে থাকলে মনটাও ফুরফুরে হবে আর খেলাটা জমবে ভালো। তুরাগের বলতে দেরি, কিন্তু তুয়া আর তিন্নি উঠে দাঁড়াতে দেরি করে নাই। তারপর সবাই মিলে ছাদে গেল। 10 তলা বিল্ডিং এর ছাদটা অসম্ভব সুন্দর। এখন ছাদের সঙ্গী হয়ে আছে অন্ধকার আকাশের মাঝে অসংখ্য তারা আর প্রাণ জুড়ানো বাতাস। তুয়া মাদুর বিছিয়ে দিল আর সবাই মাদুরের উপর বসলো। তুয়া চিরকুটগুলো একটা বোলের মধ্যে রাখলো। তুয়া সবার দিকে একবার করে চোখ বুলিয়ে নিয়ে বলল, এখান থেকে একজন একজন করে একটা করে চিরকুট তুলবে। চিরকুটে যার নাম থাকবে সে তার মন মতো একটা গান শোনাবে। কেউ কোনো অজুহাত দেখাতে পারবে না। কেউ যদি অজুহাত দেখায় বা গান গাইতে না পারে তাহলে তাকে লুজার বলে আখ্যায়িত করা হবে। তুয়া আর চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে, এটা তোর কেমন নিয়ম? আমি তো গান পারি না। এই তিন্নি, তাহলে তুই কি একটা লুজারকে বিয়ে করতে চাচ্ছিস? আহারে, তোর জন্য আমার বড্ড বেশি কষ্ট হচ্ছে। তুয়া তুরাগকে শুনিয়ে তুরাগ তুয়ার কথা শুনে তুয়ার নাক টেনে ধরল আর তুয়া চিৎকার দিতে থাকলো। দুই ভাই বোনের খুনসুটি শেষে ওরা খেলায় মনোযোগ দিল। তুয়ার কথা সারমর্ম প্রত্যয়ের বুঝতে সমস্যা হয়নি। তুয়া যে প্রত্যয়কে ইঙ্গিত করেছে এটা বুঝতে পেরে প্রত্যয় মুচকি হাসল। তারপর সবাই মিলে এবার খেলাতে মনোযোগ দিল। সবার প্রথমে মিশি একটা চিরকুট তুলল আর সেখানে ওর নিজেরই নাম লেখা ছিল। খেলার রুলস অনুযায়ী এবার মিশিকে গান গাইতে হবে আর মিশিও গান ধরল। বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি। মিশি ওর গানটা শেষ করলো।
তবে মিশি খুব একটা ভালো গায় না, আবার খুব একটা খারাপও গায় না, মোটামুটি ভালো যাকে বলে। এবার তুরাগ একটা চিরকুট তুলল আর সেখানে প্রিয়মের নাম লেখা ছিল। প্রিয়ম এবার খেলার রুলস অনুযায়ী গান গাইতে শুরু করলো। এই বুকেতে কেউ থাকে না, থাকো শুধু তুমি, খুব যতনে সঙ্গোপনে লুকিয়ে রাখি আমি। তুমি আমার সোনা পাখি, আদর সোহাগ রাখি, একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। প্রিয়ম যেন গানটা খুব মন দিয়ে কাউকে উপলব্ধি করে গাইল, আর তুয়া মনোযোগ দিয়ে প্রিয়মের গানটা উপভোগ করলো। প্রিয়ম আবার একটা চিরকুট তুলল, সেখানে তিন্নির নাম লেখা ছিল। তিন্নি এদিক ওদিক তাকিয়ে কয়েকবার ঢোক গিলে নিয়ে তারপর গান গাইতে শুরু করলো। মাধবীলতা আমি কানুন বালা, তোমার গানের সুর আমি গলার মালা, দিঘির জলে রোদামি আমি সাধের বেলা, মাধবীলতা আমি কানুন বালা। এবার তিন্নি একটা চিরকুট তুলল, সেখানে তুরাগের নাম লেখা ছিল। তুরাগ এবার পড়েছে মানকা চিপাই। বেচারা মুখ কাচুমাচু করে এদিক ওদিক তাকালো, যদি কেউ নিষেধ করে, কিন্তু কেউ নিষেধ করলো না, বরং উৎসাহ দিল গান গাওয়ার জন্য। আর তুরাগও কাকের মতন গলা নিয়ে সুর ধরলো। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। তুরাগের গান শুনে সবাই হেসে লুটুপুটি খাচ্ছে। বেচারা তুরাগ সবার হাসি দেখে কেঁদে ফেলার উপক্রম। তুয়া আর তিন্নি তুরাগের গান শুনে হাসতে হাসতে মাদুরের ওপরেই শুয়ে পড়েছে। তারপর তুরাগ একটা চিরকুট তুলল, আর সেখানে তুয়ার নাম লেখা ছিল। এবার তুয়া হালকা করে কেশে গলা পরিষ্কার করে নিল, তারপর বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে গান গাইতে শুরু করলো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর লগনেতে ভারালো কি আশা, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগী প্রেম শরীরে রূপ দিয়েছি আমি। তুয়া গানটা খুব সফটলি গাইলো। সবাই মনোযোগ সহকারে তুয়ার গানটা শুনলো। আরেকটা চিরকুটি বাকি ছিল, আর সেটা প্রত্যয়। এবার আসলো প্রত্যয়ের পালা। প্রত্যয় এতক্ষণ মনোযোগ দিয়ে তুয়ার গানটা শুনছিল। প্রত্যয়ের ফোনটা ততক্ষণ ওর হাতেই ছিল। এমন একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করার মতন বোকামি প্রত্যয় করেনি। খুব সতর্কতার সাথে ফোনে তুয়ার গানটা রেকর্ড করে নিয়েছে। এবার সবাই প্রত্যয়কে ধরলো গান গাওয়ার জন্য, তবে তুয়া চুপ করেছিল, একটা কথাও বলেনি। তারপর প্রত্যয় আর কোনো কথা না বাড়িয়ে ওর পছন্দ মতন একটা গান ধরলো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি। প্রত্যয় ওর গান দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিল। এই গানের কথাগুলো খুব যত্ন করে কাউকে উৎসর্গ করা হয়েছে। সবাই প্রত্যয়ের গানে এতটা মগ্ন ছিল যে কারো কোনো দিকে খেয়ালই ছিল না। এতটা নিখুঁত আর সফটলি গাইল যে মন ছুঁয়ে গেছে। এত চুপচাপ শান্ত মেজাজের একটা ছেলের এত ভালো একটা প্রতিভা আছে, এটা সবার কাছেই অজানা ছিল। প্রতিটা মানুষের মাঝে ভালো গুণ আছে, কেউ প্রকাশ করে, আর কেউ বা আছে প্রত্যয়ের মতো লোকচক্ষুর আড়ালে।
প্রতিভাগুলোকে লুকিয়ে রাখতেই পছন্দ করে। যখন প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা বলে বোঝানো যায় না, তখন বুকের বা পাশে জমে থাকা অসীম ভালোবাসাটা তো তাকে আর বুক চিরে দেখানো যায় না। যদি দেখানো যেত তাহলে অনেকেই বুক চিরে দেখিয়ে দিত তাদের ভালোবাসার পরিমাণটা। তবে একতরফা ভালোবাসাগুলোতে প্রিয় মানুষগুলোর ভালোবাসার কথাটা শুনতে চায় না। ভালোবাসার কথা জানলে তারা বিরক্ত হয়, ইগনোর করে বুঝিয়ে দেয় তোমার ভালোবাসাটা সে গ্রহণ করতে ইচ্ছুক নয়। তবে তাকে গান, ছন্দ অথবা কবিতার মাধ্যমে যদি কিছু বলা হয় তাহলে ক্ষতি কি? ঠিক প্রত্যয়ের মতন করে এটাও এক ধরনের ভালোবাসা প্রকাশের মাধ্যম। প্রত্যয় তুয়ার ধারণা ভুল প্রমাণ করে দিল, কারণ তুয়া ভেবেছিল প্রত্যয় গান গাইতে পারে না। আর এখানে প্রত্যয়কে অপদস্থ করা ছিল তুয়ার মেইন টার্গেট। তুয়া দাঁতে দাঁত চেপে বসেছিল। তুয়ার প্ল্যান নষ্ট করে দিল প্রত্যয়। এজন্য তুয়া মনে মনে প্রত্যয়ের দিকে কয়েক পদের গালি বর্ষণ করছিল। সবাই প্রত্যয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেও তুয়ার ভুরু কুচকে রাগী ভাব দেখে প্রত্যয় একটু কষ্ট পেল। তুয়ার মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তুয়া প্রচন্ডভাবে প্রত্যয়ের ওপর বিরক্ত। সত্যি বলতে প্রত্যয় তুয়াকে এই গানের কথাগুলো উৎসর্গ করেছিল। প্রত্যয়ের ওপর তুয়া কোনো এক অজানা কারণে খুব বিরক্ত হয়। আজকে প্রত্যয়ের মনের কথা জানার পর থেকে তুয়ার যেন প্রত্যয়ের উপস্থিতিটা শরীরে কাটার মতন বিচ্ছে। তারপর যথারীতি ওরা খেলা শেষ করে নিচে চলে যায়। সবাই সবার থেকে বিদায় নিয়ে যে যার বাসায় চলে আসে, আর বাসাটাও ফাঁকা হয়ে যায়। তুয়া আর তুরাগ ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গেছে। প্রত্যয় বাসায় গিয়ে জানালার ধারে দাঁড়িয়ে কিছু কথা মনের মধ্যে আওড়াতে থাকে। আজকে প্রত্যয় তুয়া আর প্রিয়মের রিলেশনের কথায় কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এটাও ঠিক যে প্রিয়ম ছেলে হিসেবে যথেষ্ট ভালো আর তুয়াকে যথেষ্ট ভালোবাসে। তুয়া আর প্রিয়ম দুজন দুজনকেই নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেখানে প্রত্যয় কিভাবে স্বার্থপরের মতন বলবে যে তুয়া আমার কাছে চলে আয়? প্রত্যয় যদি জানতো ভাগ্য ওর সাথে এমন নিষ্ঠুর একটা খেলায় মেতে উঠবে, তাহলে ভালোবাসা নামক এই নিষ্ঠুর পরীক্ষায় কখনো প্রত্যয়ের নাম লেখাতো না। অন্তত অবুঝ মনটা একটু শান্তির দেখা পেত। প্রত্যয় মনে মনে বলল, এইরকম পরিস্থিতিতে পড়তে হবে আমি যদি জানতাম তাহলে কখনো তোকে দূরে রেখে যেতাম না রে তুয়া। এখান থেকেই প্রমাণ করে দিলি আসলেই চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। যদিও তোর কোনো দোষ নেই, তুই তো জানতিস না আমি তোকে ছোট থেকেই ভালোবাসি। তুই ছোট থাকতে চার দেওয়ালের মাঝে যখন তোকে বউ বানানোর কত ইচ্ছের কথা তোকে বলতাম, তুই তো দাঁত বের করে হাসতি। আর তোর মুখের হাসি দেখার জন্য আমিও আমার ইচ্ছের কত কথা তোর কাছে বলতাম। এইসব কথা একদিন আব্বু আম্মু দুজনেই শুনে ফেলে আর আমাকে তড়িঘড়ি করে প্যারিসে পাঠিয়ে দেয়। তখন ছোট ছিলাম, আব্বু আম্মুর এমন প্ল্যানটা বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝে ফেলেছি জানিস। কারণ তখন তোর প্রতি আমি দিন দিন খুব দুর্বল হয়ে পড়ছিলাম, আর আমার বাবা মা আমার ভালো চাইতে গিয়ে তোর চোখের আড়াল করতে গিয়ে একেবারের জন্য তোর মনের থেকে আড়ালই করে ফেললো। আচ্ছা, এটাকে আমি সৌভাগ্য বলবো নাকি দুর্ভাগ্য বলবো? পরের দিন সকালে তুয়া আর প্রিয়মের এক দফা ঝগড়া হয়ে গেল। তুয়া ইচ্ছে করে প্রিয়মকে খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া করেছে। আর ঝগড়ার মূল টপিক হলো কালকে প্রিয়মের একটা প্রোগ্রাম আছে, সেখানে প্রিয়মকে বর বেশে সেজে অন্য এক মডেলের সাথে স্টেজে হাঁটতে হবে। যদিও এটাই মডেলদের কাজ, কিন্তু প্রিয়মের কালকের প্রোগ্রামের জন্য তুয়া অসন্তুষ্ট। সে কিছুতেই রাজি হচ্ছে না প্রিয়মকে অন্য কারো পাশে বর বেশে দেখতে। তারপর আর কি, তুয়ার জেদের কাছে প্রিয়মকেই হার মানতে হলো। প্রিয়মও তুয়ার ইচ্ছেটাকে সম্মান জানিয়ে একটা অজুহাত দেখিয়ে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিল। এক সপ্তাহ পর প্রত্যয় হসপিটালে যাওয়া আসা শুরু করেছে। শুধু শুধু ঘরে বসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যত কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে ততই ভালো থাকবে, কারণ এখন ওর মন ভালো থাকার উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। এখন ব্যস্ততাই পারবে ওর মনের কোণে লুকানো কষ্টটা ভুলিয়ে রাখতে। সারাদিন দৌড়াদৌড়ি, পেশেন্টদের দেখা, যেদিন সার্জারি থাকে সেদিন সার্জারি করা, এইভাবেই দিনগুলো কাটছে। এর মধ্যে প্রত্যয় সাদ আর পৃথার সাথে কয়েকবার মিট করেছে। সাদ আর পৃথাও একটা হসপিটালে নিযুক্ত হয়েছে। ওরাও এখন দেশে একেবারের জন্য সেটেল হয়ে যাচ্ছে। মিশি এতদিন যার সাথে অনলাইনে পরিচয়ের মাধ্যমে রিলেশনে জড়িয়েছিল, তার সাথে আজকেও দেখা করার কথা। সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাও চলে এসেছে নির্দিষ্ট সময়ে। তবে মিশি ছেলেটার দিকে একবারের বেশি দুইবার মুখ তুলে তাকায়নি, কারণ ছেলেটার গেট আপ দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা বখাটে টাইপের। চুলগুলো কালার করা, গলায় চেন ঝুলছে,
হাতে অনেকগুলো ব্যাসলেট, 2 হাতেই কয়েক ধরনের রিং পরা। আর সব থেকে বিশ্রী একটা ব্যাপার হলো ছেলেটার বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুলের নখগুলো অনেক বড়। এই নখগুলো কাউকে খামচে মাংস তুলে নেওয়ার জন্য যথেষ্ট। 2 মিনিটের মধ্যে মিশির বুঝতে বাকি রইল না ও ভুল মানুষকে চুজ করেছে, কারণ ভদ্রঘরের ছেলের ড্রেস আপ, সাজগোজ এইরকম হতেই পারে না। অস্বস্তিকর আরেকটা ব্যাপার হলো ছেলেটা মিশির পা থেকে মাথা পর্যন্ত চোখ দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ ছেলেটা বলে উঠল, জান, তুমি কথা বলছো না কেন? আমাকে কি তোমার পছন্দ হয় নাই? না, আসলে তেমন কিছু না, আমি বাসায় যাব। মাথা নিচু করে। বাসায় যাবেই তো, আমাদের মধ্যে কথাই তো হলো না। জান, জানো ওই রেস্টুরেন্টে রুম পাওয়া যায়, চলো আমরা সেখানে যাই, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে আসি। না, অন্য একদিন যাব, প্লিজ, আমি বাসায় যেতে চাই। তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে মিশি যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেটা মিশির হাত ধরে ফেলে। মিশির আর বুঝতে বাকি নেই ছেলেটার মূল উদ্দেশ্য। মিশি ছেলেটাকে এক প্রকার ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ও এতটাই ভয় পেয়েছে যে ভয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে পড়ে। গাড়ির ড্রাইভার সাথে সাথে ব্রেক কষে। গাড়ির পেছন থেকে দৌড়ে একটা ছেলে নেমে মিশিকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। মিশি এবার কান্না করে দেয়। কাঁদতে কাঁদতে বারবার পেছনে তাকায়। গাড়ির মালিক ড্রাইভারকে গাড়ি সাইড করতে বলে মিশিকে গাড়ির দরজা খুলে সিটের উপর বসে। ছেলেটা মিশির দিকে তাকিয়ে বলে, আপনি কান্না করবেন না প্লিজ। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? অচেনা ছেলেটা। মিশি সাইলেন্ট। আমি এখনই আপনার হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছি। আমি একজন ডক্টর, আমার নাম সাকিবুল সাদ। ওহ, চোখ মুখ মুছে পেছন দিকে তাকিয়ে তারপর সাদ মিশিকে পানি খাইয়ে হাতে ব্যান্ডেজ করে দিল। মিশির ভয়টা এখন একটু কেটেছে। মিশি সাদকে ধন্যবাদ জানিয়ে চলে গেল আর সাদও ওর কাজে চলে গেল। তোয়ার ড্রয়িং রুমে বসে বসে নখ কাটছিল, তখন ওর আম্মুর ফোন আসে। ফোনে ওর মামা জানায় তোয়ার নানু অসুস্থ। এটা শুনে তোয়ার আম্মু কেঁদে দিয়েছে। এদিকে তোরাগো বাসায় নেই, ওর বন্ধুদের সাথে পিকনিকে গেছে। ওর অনেক বন্ধু দেশের বাইরে ছিল, এখন কিছুদিনের জন্য সবাই একসাথে হয়েছে, তাই তোরাগরা প্ল্যান করে কিছুদিনের জন্য পিকনিকে গেছে। তুয়া কি বলবে বুঝতে পারছে না। তখনই প্রত্যয়ের আম্মু ওনাদের বানানো পিঠা দিতে এসেছে তোয়াদের বাসায়। উনি এসে দেখে তোয়ার আম্মু কাছে। ভাবি, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমার মা আবার অসুস্থ হয়ে গেছে, কিছুদিন আগে পড়ে গিয়ে ডান সাইড প্যারালাইসিস হয়ে গেছে। আপনি যান তাহলে। তুয়াকে রেখে কিভাবে যাব? ওর শরীরটা ভালো না, 2 দিন ধরে ওর শরীরেও হালকা জ্বর। তোয়ার আম্মু ডুকরে কেঁদে দিয়ে, তো আমার কাছে থাকবে, আপনি আর ভাই দ্রুত বেরিয়ে পড়েন। তারপর তোয়ার আম্মু তোয়ার আব্বুকে ফোন দিয়ে জানালো। তোয়ার আব্বু বাসায় এসে তোয়াকে সাবধানে থাকতে বলে চলে গেল। প্রত্যয়ের আম্মু তোয়াকে নিয়ে ওনাদের বাসায় চলে গেল। তোয়ার আম্মু চলে যাওয়ার পর তোয়া যাওয়ার আপত্তি জানিয়েছিল, কিন্তু প্রত্যয়ের আম্মু কোনো কথা শোনেনি। প্রত্যয়দের বাসায় গিয়ে তোয়া যখন জানলো প্রত্যয় বাসায় নেই, তখন যেন হাঁপ ছেড়ে বাঁচল। তোয়ার আম্মু আর তোয়া দুজনে মিলে রান্নাঘরে চলে গেল। প্রিয়াম ওর রুম থেকে বের হয়ে উকি মেরে দেখলো ওর আব্বু আম্মু সোফাতে বসে আছে। প্রিয়াম ওনাদের পাশে সোফায় বসলো। প্রিয়ামের আম্মু প্রিয়ামের দিকে তাকিয়ে বলল, প্রিয়ম, কিছু বলবে? বলো। আম্মু, আমি তো এখন স্বাবলম্বী, যা ইনকাম করি তাতে কারো দায়িত্ব নিতে সক্ষম। তাই বলছিলাম যে কাউকে মনে ধরেছে বিয়ে করতে চাও? কে সে? তোয়া। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, এটা সম্ভব না। কেন? আমাদের থেকে ওনারা অনেক পিছিয়ে, ওদের সাথে আমাদের কোনো দিক দিয়েই যায় না। আমি চাই আমাদের মতো হাই সোসাইটির মেয়েকে তোমার বউ করতে। তুয়ার বাবা তোমার বাবার পুরনো বন্ধু, ডাকলে মুখের ওপর না করা যায় না। তাই ভাসমান নৌকার মতো আমরাও ওনাদের সাথে ভাসমান একটা সম্পর্ক বজায় রেখে চলেছি, এছাড়া কিছু না। ভালোবাসো ঠিক আছে, এনজয় করো, তারপর ছেড়ে দাও। বিয়ে করার কি আছে? ইয়াং জেনারেশন ছেলে হয়ে এত সেকেলে কেন তুমি? আর কেবল তো তোমার জীবন শুরু, এত তাড়াতাড়ি বিয়ে করে জীবনটা হেল করতে চাচ্ছ কেন? আমার ভাবতেও অবাক লাগে, তোমরা আমার আব্বু আম্মু। যাই হোক, আমি তোমাদের জানানোর প্রয়োজন মনে করেছিলাম, তাই জানিয়ে দিলাম। তোমাদের সাথে আমার যখন মতের মিল নেই, তাহলে আমার আর কি করার? আমার লাইফ তোমাদের মতের উপর ভিত্তি করে তো আর থামিয়ে রাখা যায় না।
বিয়ে আমি তোয়াকেই করব। যদি বাড়ি থেকে চলে যেতে বলো তবু তোয়াকে আমি ছাড়ছি না, মানে ছাড়ছি না। এবার বেশি হয়ে যাচ্ছে প্রিয়ম। আমি তোয়ার থেকে অনেক ভালো মেয়ে তোমার বউ করে আনবো। না, বেশি ভালোর প্রয়োজন আমার নেই। আর বেশি কিছু তো এখনো হয়নি আম্মু। আমি জানতাম তোমরা রাজি হবে না, কারণ তোমরা কোনোদিন আমার ইচ্ছের দাম দাওনি, আজও দিবে না। এটা আমার খুব ভালো করেই জানা আছে। তবে তোমার যেমন জেদ তেমন আমারও আছে। আমিও তোমারই ছেলে, এটা ভুলে যেও না। বিয়ে তো তোমাকেই করব, আর বিয়ে করে তোমাদের সাথে থাকবো কিনা বলতে পারছি না, কারণ অহংকারীদের সাথে থাকলে মানুষ অহংকারীই হয়। তাহলে ডিসিশন এটাই ফাইনাল, আমি তোয়াকে খুব শীঘ্রই বিয়ে করছি। আর তোমরা যদি ঝামেলা সৃষ্টি করো তাহলে আমিও কিন্তু বসে বসে দেখব না, এটাও জানিয়ে দিলাম। প্রিয়াম আর দাঁড়ায়নি ওইখানে, হন হন করতে করতে রুমে চলে গেল। প্রিয়াম আর যাই করুক তোয়াকে কোনো কিছুর জন্য ছাড়তে পারবে না। এজন্য প্রিয়ামের যাই করতে হয় প্রিয়াম তাই করবে। প্রিয়াম রেডি হয়ে বাইরে বেরিয়ে গেল। এখন থেকে ওর সবকিছু গুছিয়ে রাখতে হবে, কারণ ওর আম্মু এখন যত রকমের ব্যাগার দেওয়া যায় তাই দেবে। প্রিয়াম এসব কথা তোয়াকে আর বলবে না, কারণ তোয়া টেনশন করবে। প্রিয়াম ওর ফ্ল্যাটে গিয়ে বেডের উপর বসে পড়লো আর মনে মনে বলল, তোয়াকে ছাড়ার কথা ভাবার আগে আমি হাসি মুখে মৃত্যুটাকে বেছে নেব, কারণ তোয়াই আমার প্রাণ ভোমরা। ওই মেয়েটাই আমার মুখের হাসি, আমার ভালো থাকার চাবিকাঠি। রাত 9টার দিকে প্রত্যয় বাসায় গেল। দরজার কাছে এসে কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে। প্রত্যয়ের আম্মু নামাজে দাঁড়িয়েছে, তাই তুয়া গিয়ে দরজা খুলে দিল। প্রত্যয় তুয়াকে দেখে একটু অবাকই হলো। তুয়া দরজার এক পাশে দাঁড়িয়েছিল। প্রত্যয় বাসায় ঢুকে সোফায় বসে। তুয়া রুমের দিকে পা বাড়াতে যাবে, তখন প্রত্যয় তুয়াকে বলে উঠল, তুয়া, একটু পানি দিতে পারবি? দিচ্ছি। তুয়া রান্নাঘরে গিয়ে ঠান্ডা পানি, লেবু, চিনি দিয়ে শরবত করে এনে প্রত্যয়কে দিল। একটা ক্লান্ত মানুষের জন্য এতটুকু করা যায়, এটা ভেবেই তুয়া প্রত্যয়কে শরবতটা করে দিয়েছে। কিন্তু তুয়া হয়তো জানে না ওর এতটুকুর জন্য প্রত্যয় কতটা খুশি। প্রত্যয় তুয়ার হাত থেকে গ্লাস নিয়ে তুয়াকে ধন্যবাদ দিল। তুয়া সৌজন্যমূলক একটা হাসি দিয়ে চলে গেল। প্রত্যয় মুচকি হেসে মনে মনে বলল, প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে এমনভাবে তোর হাসি মাখা মুখটা দেখতে পেলে আমার আর কিছু লাগবে না রে তুয়া। আচ্ছা, যদি এমনই হতো যে সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে তোর মুখ দেখে আমার প্রতিদিনের সকালটা শুরু করা, হসপিটালে যাওয়ার আগে তোর কপালে আদর দিয়ে যাওয়া, সারাদিনে টুকটাক ফোনালাপ, বাসায় ফিরে তোর হাসি মুখে পানির গ্লাস এগিয়ে দেওয়া, কোনো একদিন রাতের বেলা দুজনে মিলে ল্যাম্পপোস্টের আলোতে হাতে হাত রেখে হাঁটা, তোকে রাগিয়ে দেওয়া, তোকে হাসানো, তোর অভিমান ভাঙানো, তোর সব আবদার মিটানো, আর রাতে ঘুমানোর সময় আমার বুকের বাঁ পাশে মাথা রেখে ঘুমাবি। আমি মুচকি হেসে তোর মাথায় বিলি কাটতে কাটতে তোর কপালে আদর দিব, তুই আমার বুকে মুখ লুকাবি। এমন সুখের দিনগুলো কি আমি পাবো? আচ্ছা, এই চাওয়াগুলোকে কি খুব বেশি চাওয়া বলে? আমি কি চোরাবালিতে দাঁড়িয়ে আমার স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়ে উঠেছি? প্রত্যয় ওর ভাবনার বেড়াজাল থেকে বের হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর রুমের দিকে হাঁটা ধরল। তুয়া একটা বই নিয়ে নাড়াচাড়া করছিল। এর মধ্যে প্রিয়াম তুয়াকে ফোন করে। তুয়া মুচকি হেসে প্রিয়ামের কলটা রিসিভ করলো। কি স্যার, কি করেন? শুয়ে আছি। আপনি কি করছেন ম্যাম? একটু পড়তে বসেছিলাম। ও সরি, তাহলে ডিস্টার্ব করার জন্য। তোমার পড়া কমপ্লিট করে তারপর আমাকে ফোন দিও। না, তুমি বলো, সমস্যা নেই। আচ্ছা, তুমি খেয়েছো? তুমি মিথ্যে বলছো কেন? আচ্ছা, তার আগে বলো, তোমার মন খারাপ কেন? কিছু কি হয়েছে? হঠাৎ এমন মনে হলো কেন? কেন মনে হলো এটা ব্যাখ্যা করতে আমার এখন ইচ্ছে করছে না। আগে বলো, মন খারাপ কেন তোমার? মন খারাপ না, এমনিতেই। প্রিয়ম, শুনছি। মিথ্যা কথা বলাটা যখন গুছিয়ে বলতে পারবে তখনই না হয় মিথ্যে বলতে আসবে। এখন শুধু শুধু বৃথা চেষ্টা নাই বা করলে। আরে না রে পাগলি, তেমন কিছু না। 10 মিনিট টাইম দিলাম, খাবার নিয়ে ভিডিও কল দাও, আমি তোমার খাওয়া দেখবো। এখন একটু টু শব্দ শুনতে আমি বাধ্য নই, রাখলাম। তুয়া কথাটা বলে কল কেটে দিল। প্রিয়ম আবার বেড থেকে উঠে মাথায় ক্যাপ দিয়ে ওর গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করে তুয়াকে ফোন দিল। প্রিয়মের প্রাইভেসির জন্য আলাদা একটা জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা ভিআইপিদের জন্য করাই থাকে আর কি। আর এই কথা প্রিয়মের বারবার এসে বলা লাগে না,
কারণ প্রিয়াম এই রেস্টুরেন্টে প্রায় আসে, তাই ওইখানকার সবাই জানে প্রিয়াম প্রাইভেসি চাই। তা না হলে ফ্যানটা দেখলে খাবার খাওয়ার 12টা বাজিয়ে দেবে। তারপর তুয়া প্রিয়ামের সাথে কথা বলতে শুরু করলো। তুয়া প্রিয়ামের সাথে কথা বলতে বলতে প্রিয়াম ওর খাবার শেষ করলো। প্রিয়াম আজকে ওর বাসায় ফিরবে না, ওর ফ্ল্যাটেই থাকবে। প্রিয়াম ওর ফ্ল্যাটে ঢুকে বেডের ওপর দুম করে শুয়ে পড়লো আর তুয়ার দিকে তাকিয়ে বলল, তো আপাকে আজকাল তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। আচ্ছা তুয়া, আমি যদি এখন বলি এখনই আমাকে বিয়ে করতে হবে, তুমি কি রাজি হবে? রাজি না হওয়ার কি আছে? ভরসা আর বিশ্বাস করে বলেই তো তোমাকে এত ভালোবাসতে পেরেছি। তাহলে বিয়ে করার সময় পিছিয়ে যাব কেন? আমি বখাটে বা রাস্তায় ছেলেকে তো ভালোবাসিনি যে ভালোবাসার কথা বাসায় প্রকাশ করতে আমায় ভয় করবে। আমাকে যদি তোমার পরিবার না মানে, যদি রাজি না হয়, তখন কি করবে? না মানার কি আছে? আব্বু আম্মু ছোট থেকে তোমাকে দেখছে, তারা তো জানে তুমি কেমন, আর আমার বিশ্বাস কেউ অমত করবে না। আজকাল কেন জানি খুব ভয় হয়। কেন ভয় হয় এর উত্তর আমার জানা নেই। তুয়া এই ভয় থেকে মুক্তির পথ আমাকে বলে দে না রে। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে হয়ে গেলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তুমি শীঘ্রই বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। সত্যি তো? হুম। পরে পিছিয়ে যাবে না তো? তখন হাজারটা অজুহাত দেখাবে না তো? মুখে বড় বড় কথা তো বলাই যায়, সময় হোক বুঝিয়ে দিব সব, যে আমি কতটুকু পারি বা আমার কতটুকু ক্ষমতা। আগামী শুক্রবার তাহলে ডেট ফিক্সড করি। আমি কিন্তু সিরিয়াস। আমিও। তুয়া ফোন রেখে সামনে তাকাতেই দেখে প্রত্যয় দাঁড়িয়ে আছে। তুয়া প্রত্যয়ের মুখের দিকে একবার তাকায় আর দেখে প্রত্যয়ের চোখ ছলছল করছে। তুয়ার বুঝতে বাকি নেই যে প্রত্যয় ওর সব কথা শুনে ফেলেছে। তুয়া একবার ঢোক গিলে মাথা নিচু করে বলল, ভাইয়া, আপনি ফ্রি আছেন? হুম আপনার সাথে একটু কথা বলতাম। ফ্রি থাকলে চলুন ছাদে যাই। হুম প্রত্যয় ওর আম্মুকে বলল ছাদে যাওয়ার কথা। প্রত্যয়ের আম্মু দুজনকে রাতের খাবার খেয়ে তারপর যেতে বলল। সবাই একসাথে খেতে বসলো। তুয়ার তখনকার কথা শুনে প্রত্যয়ের মনে হচ্ছে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভেতর অসহ্য ব্যথা করছে, বারবার দম আটকে যাচ্ছে এমন মনে হচ্ছে। প্রত্যয় তবুও সবার সামনে নিজেকে স্বাভাবিক রেখে কোনো রকম খেয়ে নিল। তারপর প্রত্যয় আর তুয়া ছাদে গেল। দুজনের দূরত্ব বজায় রেখে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তুয়া আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি সরি, কেন? আপনার ভালোবাসাটা গ্রহণ করতে পারলাম না। আমি প্রিয়মকে খুব ভালোবাসি, তাই আমি একটু হলেও বুঝি প্রিয় মানুষটাকে হারানোর ভয়। আমাকে মাফ করে দিবেন ভাইয়া। আমাকে ভালোবাসিস না ঠিক আছে, তবে আমাকে আগের মতো তুমি সম্বোধন করে কথা তো বলতে পারবি? যদি পারিস তো এখন তোর বলা কথাগুলো শুনবো, আর তা না হলে আমিও সরি, কারণ তোর আপনি সম্বোধন করে কথা বলা আমি সহ্য করতে পারি না। প্রত্যয় ভাইয়া, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, তবে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। সবাই যদি তার প্রিয় মানুষটাকে পেত, তাহলে ভালোবাসার দহনটা কেমন কেউ বুঝতো না। আমি তোমার ভালোবাসাটা গ্রহণ করতে পারিনি ঠিকই, তাই বলে তোমাকে অসম্মান করব তাও কিন্তু না। এজন্য বলছি, শুধু শুধু কষ্ট পেও না। হঠাৎ এমন সিম্প্যাথি দেখাচ্ছিস কেন? আমি কি বলেছি আমাকে সিম্প্যাথি দেখাতে? সিম্প্যাথি কেন দেখাবো? আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। পূর্ণতা পাবে কিনা সেটা তো পরের কথা, আর চাওয়া পাওয়ার হিসেব করে তো তোকে আমি ভালোবাসিনি, আর তোকে পাবো না বলে কি এখন তুই আমাকে তোকে ভালোবাসতেও নিষেধ করছিস? শুধু কষ্ট পাবে আর পাচ্ছ, তাই বলছিলাম কথাগুলো, এছাড়া অন্য কিছু না। এই আমি কোন দিক থেকে কম আছি রে? আমাকে বল, কেন পারবি না আমাকে ভালোবাসতে? কি দোষ আমার? কি করেছি আমি? কেন ইগনোর করিস? কেন আমাকে একটু ভালোবাসতে পারিস না? আমার জায়গাটা কেন প্রিয়মকে দিলি? কেন প্রিয়মকে ভালোবাসিস? আমাকে চোখে পড়ে না? আমার কষ্টটা দেখতে পাস না? আমার বুকে দহন যখন কমাতে পারবি না, তখন কেন এই বুকের দহনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছিস? সারাদিন প্রিয়ম প্রিয়ম করিস, কেন আমার সাথে একটু কথা বললে কি হয় তোর? একটা পলক দেখার জন্য সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে থাকি, কত বাহানা খুঁজি একটাবার তোর সাথে কথা বলার জন্য। এসব তোর চোখে পড়ে না? নাকি প্রিয়মের মতো এতবার ভালোবাসি ভালোবাসি বলতে পারি না, তাই আমাকে ভাবিস আমি ভালোবাসতেই পারি না? বল, কি করলে আমাকে একটু ভালোবাসবি? বল না, কি করলে আমাকে সাথে করে ভালো করে একটু কথা বলবি? বল না তুয়া,
কেন এত ইগনোর করিস আমাকে? এত ভালোবাসি তবু কেন এত অবহেলা করিস? কেন এত কষ্ট দিস আমাকে? কেন কেন? প্রত্যয় তুয়ার বাহু ধরে ঝাঁকিয়ে প্রত্যয় কথাগুলো বলতে বলতে একটা সময় হাঁটুক গেড়ে বসে পড়েছে তুয়ার পায়ের কাছে। প্রত্যয়ের চোখের পানি আজকে যেন আর লুকানো যাচ্ছে না। আজকে প্রত্যয় ওর ভালোবাসার কাছে হার মেনে নিতে পারছে না। প্রত্যয়ের এমন পাগলামি দেখে তুয়া ধপ করে বসে পড়ে আর ছলছল চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও। আমি পারবো না প্রিয়মকে ছাড়া থাকতে। ওই পাগল ছেলেটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। প্রিয়ম কোনোদিন ওর পরিবারের থেকে একটু ভালোবাসা পায়নি। সে শুধুমাত্র আমার জন্য এখনো বেঁচে আছে। আমি জানি আমি হলাম ওর বাঁচার অবলম্বন। আমি কি করে ওকে ঠকাবো? আমি প্রিয়মকে ভালোবাসি, বারবার ভালোবাসার কথাটা বলার জন্য না। ওকে আমি ভালোবাসি আমার প্রতি ওর ভালোবাসা দেখে। প্রিয়ম আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমিও। প্রিয়ম সবাইকে সবসময় এটা বোঝায় যে প্রিয়ম অনেক সুখী, কিন্তু বিশ্বাস করো, ও হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। ওর সবকিছু থেকেও ওর কিছু নেই। এমন একটা ছেলেকে কিভাবে আমি ঠকাবো? সেই ছোট্টবেলা থেকে আমরা দুজন দুজনের প্রতি একটা মায়াতে জড়িয়ে গেছি, আর দিন দিন সেই মায়াটা আমাদের ভালোবাসাতে পরিণত হয়েছে। আমাদের তিল তিল করে বুনে রাখা ভালোবাসাটা কিভাবে ভুলে যাব? ভাইয়া প্লিজ, তুমি কষ্ট পেও না। আমি চাই তুমিও ভালো থাকো। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার নিজেকে ছোট লাগে। তোমাকে সিম্পেথি দেখানোর যোগ্যতা আমার নেই। আমি তোমার শুধুমাত্র কথাগুলো বললাম যেন তুমি কষ্টটা না পাও। প্রত্যয় এক দৃষ্টিতে তুয়ার দিকে তাকিয়ে আছে। তুয়া হেঁচকে তুলে মাথা নিচে করে কাঁদছে। তিনজনে পড়ে গেছে একটা গোলক ধাঁধায়। তুয়া প্রিয়ম দুজন দুজনকে ভালোবাসে, আর এখানে প্রত্যয়ের ভালোবাসাটা একতরফা। আর এখন প্রত্যয়ের সরে দাঁড়ানো কি উচিত নয়? কেউ আর কোনো কথা বলল না। তুয়াও আর ওইখানে এক মুহূর্ত না থেকে দৌড়ে নিচে চলে গেল, আর প্রত্যয় দূর আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করলো, আমি চাইলে তোকে বাধ্য করতে পারতাম আমাকে বিয়ে করার জন্য। বিয়ে না হয় জোর করে করলাম, কিন্তু ভালোবাসাটা কি জোর করে হয়? এখানে তুই আর প্রিয়ম দুজন দুজনকে এতটা ভালোবাসিস, আমি যদি জোর করে তোদের মাঝে ঢুকে পড়ি তাহলে না আমি তোর ভালোবাসা পাবো, না তুই আমার কাছে ভালো থাকবি, আর না প্রিয়ম তোকে ছাড়া ভালো থাকবে। কেউ ভালো থাকবো না। তিনজনকেই ভালোবাসার ব্যাধিতে সারাটা জীবন ভুগতে হবে। আমি না হয় সরে যাব তোদের থেকে, তোরা তাও ভালো থাক। আমি না হয় আমার ভালোবাসাটা বিসর্জন দিলাম। ভালোবাসার মানুষটা মুখের হাসির জন্য আমি না হয় ত্যাগ স্বীকার করলাম। তুই ঠিকই বললি, আসলেই তো সবার ভালোবাসা পূর্ণতা পায় না, আর পূর্ণতা পেতেও ভাগ্য লাগে। আর এখানে প্রত্যয়ের ভাগ্য শূন্যের খাতায়। চোখের কোণে পানিটুকু মুছে ফেলল। সেদিন রাতে প্রত্যয় সারা রাত ছাদেই ছিল, নিজের অবুঝ মনটাকে বুঝ দেওয়ার জন্য। ভোরের আলো ফোটার পর প্রত্যয় বাসায় ফিরেছে। দুদিন পর। এই দুদিন তুয়া আর প্রত্যয়কে দেখেনি। তুয়ার মা বাবা বাসায় ফিরেছে, তাই তুয়াও ওর বাসায় চলে গেছে। তোরা আর কয়েকদিন পর ফিরবে। প্রিয়ম তুয়াদের বাসায় এসেছে। তুয়া কলেজে গেছে। প্রিয়ম তোর আব্বু আর আম্মুর সামনাসামনি বসে আছে। প্রিয়ম ওনাদের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল, আঙ্কেল, আমি তোয়াকে বিয়ে করতে চাই। তোমার মা বাবা তো এই বিষয়ে আমাদের সাথে কিছুই বলেনি আব্বু। আঙ্কেল, আমার জন্য তাদের এত সময় কই, তাই আমার নিজের কথা নিজেই বলতে বাধ্য হলাম। আপনারা তো জানেন আমি কেমন। আমি তোয়ার দায়িত্ব নিতে চাই। বিয়ের কথাবার্তা এভাবে হয় না, আর তোর মতামত না জেনে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তো আসুক, ওর সাথে কথা বলে আগে। অবশ্যই আঙ্কেল, আপনারা বাবা মায়েরা হয়তো জানেন আমরা দুজন দুজনকে পছন্দ করি। আমার উচিত ছিল আপনাদের জানানো। আমি আমার আব্বু আম্মুকেও জানিয়েছি, তারা অমত পোষণ করেছে। এবার আমার মনে হয়েছে আপনাদের জানানো উচিত, তাই আপনাদেরও জানিয়ে দিলাম। এবার আপনারা যদি অমত করেন তো আমাদেরও অন্য পথ বেছে নিতে হবে। আমি মোটেও সেই পথ অবলম্বন করতে চাই না। তোমার আব্বু আম্মু অমত কেন করলো? আমাদের দোষটা কি? কারণ আপনারা আমাদের মতো এত হাই সোসাইটির না, তাই। তবে আঙ্কেল, আমি বলছি আপনার কি আছে এটা আমার দেখার বিষয় না। আমি আপনার কাছে আপনার মেয়েকে চাচ্ছি আমার বেঁচে থাকার অবলম্বন করে রাখতে। আমার আর কিছু দেখার প্রয়োজন নেই। আঙ্কেল, আপনিও হয়তো জানেন আমার এখন কারো দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। আঙ্কেল প্লিজ, আপনি আমার আব্বু আম্মুর মতো করে না ভেবে, আপনারা আপনাদের সোসাইটির কথাও না ভেবে আমাদের দুজনের কথা একটাবার ভাবুন প্লিজ। আঙ্কেল, আপনি অন্তত আমাকে নিরাশ করবেন না। প্রিয়ম কথাগুলো তুয়ার বাবার পাশে বসে তুয়ার বাবার দিকে তাকিয়ে খুব শান্তভাবে কথাগুলো বলল। তুয়ার বাবা আজকে প্রিয়মের কথা শুনে অবাক না হয়ে পারল না। সেদিনের প্রিয়মের জ্বরের জন্য তুয়াকে ব্যাকুল হতে দেখেছে, আর আজকে তুয়াকে পাওয়ার জন্য প্রিয়ম কেমন পাগলের মতন করছে।
তোয়ার বাবা প্রিয়মের মাথায় হাত রেখে বলল, আল্লাহ যদি তোমাদের জোড়া করে পাঠিয়ে থাকে তাহলে কেউ তোমাদের আলাদা করতে পারবে না আব্বু। আমি নিজে তোমার বাবার সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। আর আমার মেয়ের চাওয়াকে আমি সবসময় প্রাধান্য দিই, এবারও দিব, কারণ আমার মেয়ের চয়েস সবসময় উচ্চমানের। ওর চাওয়া কোনো জিনিস আমি আজ পর্যন্ত অপূর্ণ রাখিনি, কারণ আমার তুয়া 50 মুখে পা কাটার মতন মেয়েই না। আর প্রিয়ম আব্বু, তোমার মতন ছেলেকে রিজেক্ট করার প্রশ্নই আসে না। তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বু আম্মুর সাথে নিজে কথা বলছি। তোয়ার বাবা প্রিয়মের সামনে প্রিয়মের বাবাকে ফোন দিল। প্রিয়ম ইশারায় তোয়ার বাবাকে বলল লাউড স্পিকারে কথা বলতে। তোয়ার বাবা তাই করলো। প্রিয়মের আব্বু কল রিসিভ করে বলল, জাহিদ বল, কি খবর? ভালো। শোনো, প্রিয়ম আমার কাছে একটা আবদার করেছে, এই বিষয়ে তোমাদের কি মতামত? কি বিষয়ে? প্রিয়ম আর তোয়ার বিষয়ে আমরা একসাথে বসে কথা বলতে পারি, তাই না? না, ওর আবদার আমার কাছে মোটেও পছন্দ হয়নি। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আপনাদের মতলব ঠিকই বুঝতে পেরেছি। আমার ছেলের মাথাটা এভাবে খাচ্ছেন, তাই না? পাশ থেকে প্রিয়মের আম্মু বলল, ভাবি, আপনি ভুল ভাবছেন। আমি ভুল বুঝিনি। এই বিষয়ে আমরা আর একটা কথাও বলবো না। আর আপনাদের ও প্রিয়মের কথা শোনার দরকার নেই। প্রিয়মের আম্মু ফোনটা কানে ধরে। কেন? এখন ওরা যদি কোনো ভুল পথ অবলম্বন করে তাহলে কারো দোষ দিতে পারবেন না। আমি আর 5টা বাবাদের মতো ওদের আলাদা করব না। কারণটা ভালোবাসাটা কোনো অপরাধ নয়, যদিও আপনাদের মতন কিছু নিচু মাইন্ডের মানুষেরা ভালোবাসার মানে বোঝে না। আর টাকার অহংকার করবেন না ভাবি। আপনাদের মতন এত প্রপার্টি না থাকলেও আমরা কিন্তু একেবারেও ভিখারি নই। আপনাদের ঘরে প্রিয়মের মতন ছেলে জন্ম হয়েছে, এটাই আপনাদের ভাগ্য। ওর জায়গায় আমি থাকলে না জানি আমি আপনাদের কি করতাম। তবে এটাও বলছি, দরকার হলে আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দিব। আমাদের টাকার লোভ সামলাতে পারছেন না, তাই এখন আমার ছেলেকেই আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। আম্মু, সবাইকে তোমাদের মতো ভেবো না। আর আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমি বিয়ে করলে তুয়াকেই করব। ওকে নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, আমার তো কোনো সমস্যা নেই। অযথার কথা বাড়িও না। এটাও শুনে নাও যে সামনের শুক্রবারে আমি তোমাকে বিয়ে করব। সময় যদি পাও আর ইচ্ছে যদি করে তাহলে এসো। রাখছি। প্রিয়ম কথাটা বলে কল কেটে দিল আর তোয়ার বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিয়ম তোয়ার বাবার হাত ধরে বলল, আব্বু আম্মুর ব্যবহারের জন্য আমি সরি আঙ্কেল। আমার কোনো চাওয়াকে ওরা প্রাধান্য দেয়নি কখনো, আর আজও দিবে না, এটাও জানতাম। আঙ্কেল, আমার আব্বু আম্মুর জন্য প্লিজ আমাকে খালি হাতে ফেরাবেন না। আমাকে ওনারা কতটুকু সময় দেয়, ভালোবাসে, আপনি তো জানেন। প্লিজ আঙ্কেল, আপনাদেরকে বাবা মা ডাকার একটা সুযোগ আমি চাই। আমি নতুন করে আপনাদের সাথে সুখ ভাগাভাগি করে নিতে চাই। আপনাদের মতো একটা পরিবার চাই। আমিও সুস্থভাবে বাঁচতে চাই। তুমি সত্যি শুক্রবারে তোয়াকে বিয়ে করতে চাও? আপনারা যদি মত দেন তাহলে। মাথা নিচু করে বলল। তোয়ার বাবা উঠে চলে গেল। প্রিয়ম অসহায় চোখে তোয়ার বাবার চলে যাওয়ার দেখছে। প্রিয়ম পারছে না চিৎকার দিয়ে কাঁদতে। তোয়াকে নিজের করে পাওয়ার জন্য কতটা প্রচেষ্টা, তাহলে কি সব ব্যর্থ? প্রিয়ম মাথা নিচু করেই বসে থাকলো। তোয়ার বাবা পিছে ঘুরে বলল, বিয়ের ব্যবস্থা করে ফেলো, আমাকে সবসময় তোমাদের পাশে পাবে। আমার মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। প্রিয়ম অবাক হয়ে তাকালো। তারপর ওর মুখে হাসি ফুটে উঠল। এত প্রচেষ্টার পর অবশেষে তোয়া প্রিয়মের মুখে হাসি দেখে তোয়ার বাবা মুচকি হেসে চলে গেল। তোয়া দরজায় দাঁড়িয়ে ওর বাবার কথাটা শুনল। তোয়ার আম্মু মুচকি হেসে প্রিয়মের মাথায় হাত বুলিয়ে চলে গেল। তোয়া এসে প্রিয়মের পাশে দাঁড়াতেই প্রিয়ম তোয়ার হাত ধরে টেনে তোয়ার রুমে নিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। প্রিয়মের চোখের এক ফোঁটা পানি তোয়ার কাঁধ স্পর্শ করল। হঠাৎ করে তোয়া ওর কাঁধে পানি পড়াতে প্রিয়মকে ছাড়তে চাইল। প্রিয়ম তোয়াকে ছাড়ল না, আরো শক্ত করে জড়িয়ে ধরল। তোয়া প্রিয়মের পিঠে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। আজ আমি খুব খুব খুশি তোমাকে আমার করে নিব। এটা যে আমার কাছে কতটা পাওয়া সেটা বলে বোঝাতে পারবো না তুয়া। জীবনে প্রথম পছন্দের জিনিস নিজের করে পেতে যাচ্ছি। চোখের পানি মুছে নিয়ে, আমি বাসায় নেই দেখি আমার বাবাকে পটানো হচ্ছিল বুঝি? তুয়া জানো, ভয়ে আমার বুক কাঁপছিল। যদি আঙ্কেল না করে দেয় তখন কি করতাম? আমি কাপুরেশের মতো পালিয়ে বিয়ে করতে পারবো না। কালকেই তো বললে পালিয়ে বিয়ে করবে, আজকে পাল্টি খাচ্ছ কেন? প্রিয়ম তোয়ার নাক টেনে দিয়ে, সেটা তো তোমার মনের ভাবটা জানার জন্য বলেছিলাম। আমি কি বখাটে নাকি যে পালিয়ে বিয়ে করব? আমি তখন তোমার কথাতে তাল মিলিয়েছি। তার কারণ যদি আমি না বলতাম
তুমি আরো হাইপার হয়ে পড়তে। আর ঠান্ডা মাথায় পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে তখন শান্ত করাটা জরুরি ছিল। তাছাড়া আমি কালকে রাতেই বাবাকে সব জানিয়ে দিয়েছি। আমি এটাও জানতাম আমার বাবা আমার জন্য অমত করবে না। বাবার কাছে আমি সব কথা শেয়ার করি, আর বাবা তোমাকে খুব ভালোবাসে। প্রিয়ম ওর বুকে হাত দিয়ে আমার শ্বশুরটা আসলেই হিটলার। সব কিছু জেনেও এমন ভাব করছিল। আমার তো ভয়ে কাল ঘাম ছুটে গিয়েছিল। হবু জামাইয়ের সাথে কেউ এমন করে? হা হা হা, তুমি ভিতর দিয়ে যে তাই ভয় পেয়েছিলে। তুয়ার কপালে আদর দিয়ে তোমার জন্যে ভীতু উপাধি নিতেও আমি রাজি। সেদিন সাদের সাথে মিশির দেখা হওয়ার পর মিশি সাদের গাড়িতে ওর ফোন রেখে চলে গিয়েছিল। মিশির ফোনটা ফেরত দিতে গিয়ে মিশি আর সাদ আবার দেখা করতে আসে। সাদ মিশির সাথে কুশল বিনিময় করলো। সাদ মিশিকে ওর ফোনটা দিয়ে দিল। তারপর দুজন টুকটাক গল্প করতে শুরু করলো। এর মধ্যে সাদ মিশিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু মিশি বলেছে ওর বাসায় গিয়ে প্রস্তাবটা দিতে। সাদও মিশির কথা মেনে নিয়েছে। প্রত্যয়ের কাছে একটা মেয়ে পেশেন্ট এসেছে, তার সাথে আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। মেয়েটি প্রত্যয়কে দেখে সালাম দিল। প্রত্যয় মুচকে হেসে সালামের উত্তর দিল। প্রত্যয় মেয়েটার সমস্যার কথা জানতে চাইল। তখন ছোট বাচ্চাটা ওর মুখে হাত ঢুকিয়ে বু বু শব্দ করে উঠল। তারপর মুখ থেকে হাত বের করে প্রত্যয়ের দিকে 2 হাত বাড়িয়ে দিল, যার মানে সে এখন প্রত্যয়ের কোলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। মেয়েটি বাচ্চাটাকে চেপে ধরে আছে। প্রত্যয় ব্যাপারটা বুঝতে পেরে বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিল, আর বাচ্চাটা হামলে পড়ল প্রত্যয়ের কোলে। মেয়েটা অবাক হলো প্রত্যয়ের এমন কাজে। তারপর প্রত্যয় বাচ্চাটাকে কোলে নিয়ে মেয়েটার সমস্যাগুলো শুনল, আর বাচ্চাটা ওর লালামাখা হাত প্রত্যয়ের নাক, মুখ, চোখ চুলে ছুঁয়ে দিয়েছে, আর বুবু করে শব্দ করে কি যেন বলছে। প্রত্যয় মুচকি হেসে মাঝে মাঝে বাচ্চাটার গাল টেনে দিচ্ছে। প্রত্যয় ওই মেয়েটাকে কয়েকটা টেস্ট করিয়ে নিতে বলল। এবার মেয়েটা বাচ্চাটার দিকে হাত বাড়ালো, কিন্তু বাচ্চাটা যেতে নারাজ। সে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরলো, আর প্রত্যয়ের শার্ট আঁকড়ে ধরে কাঁধে মুখ লুকালো। প্রত্যয় মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনি কি টেস্টগুলো এখনই করাতে পারবেন? জি, আমি এখন টেস্টগুলো করতে যাচ্ছি। আচ্ছা, আপনি যেতে পারেন। বাবু আপনার কাছে থাক। না, ও খুব দুষ্টু, আপনাকে খুব বিরক্ত করবে। সমস্যা নেই, আমি সামলাতে পারবো। ওর নামটা যেন কি? ওর নাম আল মুস্তাকিব। খুব সুন্দর নাম। মেয়েটা আর কথা না বাড়িয়ে চলে গেল। প্রত্যয় ওর পিএকে জিজ্ঞাসা করলো আর কোনো পেশেন্ট আছে কিনা। পিএ জানালো আর কোনো পেশেন্ট নেই। তাই প্রত্যয় বাবুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। প্রত্যয় মুচকি হেসে আবার বাচ্চাটার গাল টেনে দিতেই বাচ্চাটা রাগে ও দন্তবিহীন মারি দিয়ে প্রত্যয় নাক, মুখ, গালে কামড় বসালো। এতটুকু বাচ্চার রাগ দেখে প্রত্যয় হো হো করে হেসে দিল। প্রত্যয় বাচ্চাটাকে রাগানোর জন্য সেম কাজ করতে লাগলো, আর বাচ্চাটা সহ্য করতে না পেরে একটা সময় ঠোঁট ফুলিয়ে কান্না করতে শুরু করলো। প্রত্যয় এটা দেখে কাতুকুতি দিল, আর বাচ্চাটা দন্তহীন মুখে খিলখিল করে হাসতে লাগলো। বাচ্চাটার হাসি দেখে প্রত্যয় হেসে দিল। তো আর বাবা মা প্রিয়ম সবাই একসাথে দুপুরের খাবার খেয়েছে। ওরা সকলে ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। তারপর প্রিয়ম ওর ফ্ল্যাটে চলে গেছে। তোয়া ওর আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে বলল, আব্বু, প্রিয়মের বাবা মা এত খারাপ কেন? একটা ছেলে তা ওনারা এমন করে কেন? খারাপ মানুষকে ফলো করার জন্য কারো না কারো আগমন ঘটে। ওরাও নিজেদের একদিন শুধরে নেবে, তবে কবে সেদিন আসবে এটা জানা নেই। ওদেরকে ঠিক করতে হলে ওদের মতোই ছেঁচড়া হতে হবে। আব্বু, প্রিয়মকে আমি আমার লাইফ পার্টনার করতে চাচ্ছি, এখানে তোমার কিছু বলার নেই? প্রতিটা মানুষ তার নিজ গুণে গুণান্বিত, কেউ কারো মতো না। প্রিয়ম ছেলে হিসাবে যথেষ্ট ভালো, কিন্তু ওর সমস্যাটা হচ্ছে ও গুছিয়ে কথা বলতে পারে না। প্রিয়ম ছোট থেকে দুষ্টু হলেও ও ভীষণ একা। ও নিজের চেষ্টায় একাই এইভাবে নিজেকে গড়ে তুলেছে। এটাই বা কম কিসে? প্রিয়মের উচিত ছিল নেশা করা, মারামারি করা, ক্লাবে যাওয়া, ফুল নাইট পার্টি করা, মেয়েদের সাথে অসভ্যতামি করা, দলবল নিয়ে ঘোরা। ওর তো টাকার অভাব নেই, কিন্তু দেখো প্রিয়মের এসব কোনো রেকর্ড নেই। তাই আমি আমার বিবেক থেকে ভেবে ওর প্রস্তাবটাকে গ্রহণ করেছি। ওর জন্য আমারও কষ্ট হয়। আজকে যখন বলল আমাদের বাবা মা মানতে চাই, এটা বলার কারণ কি জানিস আম্মু? কি? কারণ ও বাবা মায়ের ভালোবাসা পেতে চায়, আমাদের মতন সুখে থাকতে চায়। প্রিয়ম যেমন সরল, কথাগুলো বলেছে তেমন সরল ভাবি, তবে ওর কথার গভীরতা যার তার বোঝার ক্ষমতা নেই। যেমন ধর, প্রিয়ম বলল আমরা যদি না মানি তাহলে অন্য পথ অবলম্বনের কথা। এখানে যদি বলে এটাই বুঝিয়েছে আজকে যদি বাসায় ভাত না থাকে তাহলে বিস্কুট খেয়েই থেকে যাব।
এখানে দুইটা অপশন আছে ওর কাছে, আর দুইটা অপশনের কথাই আমাদের জানিয়ে দিয়েছে। সে অন্য পথ অবলম্বন করবে না বলেই আমাদের কাছে নিজে এসেছে। ছেলেমেয়েরা কাউকে পছন্দ করলে বাবা মাকে আগে জানায়, তারপর না মানলে পরে পালিয়ে বিয়ে করে। আসলে বাস্তবে যা ঘটে ও ঠিক তাই বলেছে, কিন্তু কথাটা গুছিয়ে বলতে পারিনি। তাহলে তুমি কি মন থেকে রাজি আব্বু? কেন নয়? প্রিয়ম নিঃসন্দেহে সুপাত্র। যে ছেলে আমার মেয়েকে পাগলের মতন ভালোবাসে তাকে রিজেক্ট কেন করব? আর ওকে পছন্দ না করার মতন কোনো কারণ আছে বল? ওর বাবা মা এমন লোভী আর অহংকারী। সেই হিসেবে প্রিয়ম ভদ্র আর যথেষ্ট সৎ, আর ওর বুকে সৎ সাহস আছে। তা না হলে সরাসরি কেউ নিজের বিয়ের কথা নিজে এসে বলতে পারে না। আর এই সাহসের উৎপত্তি হয়েছে তোকে হারানোর ভয়ে। আমিও তো একজন বাবা। কি করে প্রিয়মের মতন একটা ছেলের কষ্টে ভরা মুখ আর অসহ্যকে চাহনি সহ্য করে বলতো? কিন্তু ওর বাবা মা যে ঘাওড়া, বিয়েটা যদি না মানে? জানিস মা, কুকুরকে মুগুর না দেখালে কুকুর সোজা পথে যায় না। তোকেও তাই করতে হবে। আর সত্যি বলতে প্রিয়মকে আমি খুব ভালোবাসি, আর আমি জানি তুই পারবি প্রিয়মের বাবা মাকে ঠিক করতে। বাবা, তুমি ভিলেন হলে না কেন? আমাদের সাপোর্ট করছো কেন? সব বাবা মায়েরা চায় সন্তান সুখে থাক, কিন্তু মাঝে মাঝে সন্তানের সুখের জন্য আমরা বাবা মায়েদের সন্তানের গলায় পরিয়ে দেই এক অদৃশ্য ফাঁস। মেয়ে বেকার ছেলেকে ভালোবাসলে মেয়েকে বাধ্য করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেই বেকার ছেলেটাকে নিজেকে দাঁড় করানোর একটা সুযোগ দিলে বা সহযোগিতা করলে সেও পারত কিছু করতে। আর এমনটা হলো তাকে হারাতে হতো না তার প্রিয় মানুষটাকে। ভালোবাসা হারানোর কষ্ট তাকে বয়ে বেড়াতে হতো না। প্রতিনিয়ত নিজেরা নিজেদের অপরাধী ভাবতো না। কিন্তু না, সেখানে আমরা বাবা মায়েরা করি তার উল্টো কাজটা। সাপোর্ট তো করি না, বরং আমাদের সন্তানদের ঘাড়ে চাপিয়ে দিই আমাদের মতামত, চাপ, জোর, কসম আর নাটক মোড়া কিছু অজুহাত। আর এক পর্যায়ে সব ছেলে মেয়েই বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হয়, বিসর্জন দিতে হয় নিজেদের ভালোবাসাকে। তাতে তাদের দীর্ঘশ্বাসের ভিড়ে চাপা পড়ে যায় তাদের ঝরে যাওয়া ভালোবাসার গল্পটা। আমি এমন কষ্ট আমার মেয়েকে দিতে চাই না। আব্বু সত্যি তুমি বেস্ট আব্বু। কয়টা বাবা এভাবে ভাবতে পারে? ওর আব্বুকে জড়িয়ে ধরে, তোর মন যা বলবে তুই তাই করবি। আমি সবসময় তোর পাশে আছি। আমি জানি তুই ভুল সিদ্ধান্তেই নিজেকে জড়াবি না। ধন্যবাদ আব্বু এতটা বিশ্বাস করার জন্য। তারপর তোয়ার আব্বু তোয়ার কপালে আদর দিল আর তোয়া চুলে বিলি কেটে দিল। একটা সময় তোয়া ঘুমের দেশে পাড়ি দিল। একটু পরে তোয়ার আব্বু চলে গেল। বিকেলে তোয়ার আম্মু তোয়াকে ঘুম থেকে টেনে উঠালো কোচিংয়ে যাওয়ার জন্য। তিনি এসে বসে আছে আর ওর ঘুম থেকে ওঠার নামই নেই। তোয়া বিরক্ত হয়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর তোয়া আর তিনি বেরিয়ে গেল। দুজন লিফটের ভেতর ঢুকে গেল। একটু পর লিফট দোতলায় থেমে গেল। প্রত্যয় তাড়াহুড়া করে লিফটের ভেতরে ঢুকে গেল। প্রত্যয় প্রথমে খেয়াল করেনি তোয়াদেরকে, পরে খেয়াল করেছে। প্রত্যয় মুচকি হেসে তিন্নির সাথে কথা বলল, কিন্তু প্রত্যয় তোয়াকে কিছুই বলেনি। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে গেলে প্রত্যয় আগে বের হয়ে গেল। তারপর তোয়া আর তিনি বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তিনি হঠাৎ করে বলে উঠল, প্রত্যয় ভাইয়া খুব ভালো, তাই না রে তোয়া? খুব মিশুক, এত বড় ডক্টর কিন্তু কোনো অহংকার নেই। আমার বড় বোন থাকলে প্রত্যয় ভাইকে আমার জিজু বানাতাম। প্রত্যয় ভাইয়ার হাসিটা কিন্তু জোস মাইরে, মনে হয় চুপ করে গিলে খেয়ে ফেলি। তোর এক ভাইকে বলতে হবে তুই আজকাল অন্য ছেলেদের দিকে নজর দিস। এখন লুচু হয়ে গেছিস তুই। দাঁড়া, পরশুদিনে আসবে ভাইয়া, আর আসলেই আমি বলে দিব। তোরা দুই ভাই বোনই এত হিটলার কেন রে? কি বললি তুই? না, আমি আর কি বলবো, কিছু বলিনি তো। আমাদেরকে হিটলার বললি? আমি সত্যি ভাইয়াকে বলে দিব। না না প্লিজ বলিস না জানু, আমি আর বলবো না। সত্যি তো? তবে তিনি এটাও মনে রাখিস যে যত বেশি ভদ্র দেখায় তার ভেতরের রূপ তত বেশি ভয়ঙ্কর। এই জন্য চোখ দিয়ে দেখে সবকিছুর বিচার করতে নেই। এর মানে কি বুঝবো, সহজ করে বল। আমি এত কঠিন কথা বুঝতে পারি না। তোকে আর কিছু বুঝতে হবে না, গাধি একটা। চল তাড়াতাড়ি। তারপর ওরা কোচিংয়ে চলে গেল। আজকে প্রত্যয়ের একটা সার্জারি করার কথা ছিল, কিন্তু দুপুরে বাসায় এসে লাঞ্চ সেরে শুয়েছিল আর কখন যেন ঘুমিয়ে গেছে। হসপিটাল থেকে ফোন কল আসতেই ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে বেরিয়ে এসেছে। সাদ আর মিশির ব্যাপারটা প্রিয়মের আম্মু শুনেছে। কোনো আমত করেনি, কারণ ছেলেটা ডাক্তার। সাদের বাবা মা এসে মিশিকে দেখে এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করবে। দুই বাড়ির সবাই রাজি, তাই যত দ্রুত সম্ভব ওদের কাজ সেরে ফেলতে চায়।
প্রিয়া মিশির কাছ থেকে সাদের কথা শুনে আগে সাদের সাথে মিট করেছে, কথাও বলেছে, আর খোঁজ নিয়েও দেখেছে যে সাদ অনেক ভালো ছেলে। আর প্রিয়াম এটাও জেনেছে যে প্রত্যয়ের বন্ধু সাদ। এজন্য প্রিয়ামও আর কোনো আপত্তি করেনি। প্রত্যয়ের আব্বু সোফায় বসে আছে। প্রত্যয়ের আম্মু কফির মগ এনে প্রত্যয়ের আম্মু দেখে এগিয়ে দিল। প্রত্যয়ের আব্বু টিভির দিকে তাকিয়ে কফির মগটা হাতে তুলে নিল। প্রত্যয়ের আম্মু হঠাৎ করে বলে উঠল, দুদিন হলো প্রত্যেকে কেমন জানি মন মরা লাগছে। আমার ছেলেটা কি হলো কে জানে, জিজ্ঞাসা তো করলাম, কিছুই বললো না। ছেলের মুখ দেখে সত্যিই কি কিছু বুঝতে পারছো না? বুঝতে পারছি, কিন্তু চোরাবালিতে দাঁড়িয়ে আকাশ পানে হাত বালিকে চাঁদকে পাবে। প্রত্যয়ের আব্বু প্লিজ তুমি প্রত্যয়ের বিয়ের ব্যবস্থা করো। আমি আমার ছেলের কষ্ট সহ্য করতে পারছি না। বিয়ে দিব বললেই কি বিয়ে দেওয়া যায়? সব কাজ তো আর তাড়াহুড়ো করে হয় না। তাহলে কি করব? বসে বসে আমার সোনাটুকু ছেলেটাকে কষ্ট পেতে দেখবো? প্রত্যয় ছোট নেই যে, ওকে যা বলবো ও তাই করবে। আমি তো ভেবেছিলাম প্রত্যয় ফিরলে তোয়ার বাবার সাথে কথা বলবো, কিন্তু তার আগেই তো শুনলাম তোয়ার আর প্রিয়মের বিয়ের কথা। মাঝখান থেকে আমার ছেলেটাই কষ্ট পেল। প্রিয়াম ওর বন্ধুদের সাথে দেখা করে ফিরছিল। ওর বন্ধুগুলো ছিল পেছনের গাড়িতে আর প্রিয়াম ছিল বাইকে। তখনই কোথা থেকে একটা গাড়ি এসে প্রিয়ামের বাইকে ধাক্কা দেয়। প্রিয়াম বাইক থেকে ছিটকে পড়ে। প্রিয়ামের বন্ধুগুলো স্পষ্ট দেখে ইচ্ছে করে গাড়ির মালিক প্রিয়ামকে ধাক্কা দিয়েছে। পিচঢালা রাস্তায় পড়ে প্রিয়ামের হাতের অনেকটা অংশ ছিলে গেছে, পায়েও খুব ব্যথা পেয়েছে। প্রিয়ামের বন্ধুরা প্রিয়ামকে হসপিটালে নিয়ে যায়। প্রিয়ামের বন্ধু রিমন সে গাড়িটাকে ধাওয়া করে, কিন্তু ধরতে পারেনি। তবে রিমন ফোনে জুম করে গাড়ির নাম্বারটা টুকে নেয়। ডাক্তার এসে প্রিয়ামের মাথা হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল আর পায়ের জন্য কয়েকটা টেস্ট দ্রুত করে নিতে বলল। প্রিয়ামের পা টেস্ট করে দেখে ডাক্তার জানালো যে ভাঙেনি, কিন্তু মচকে গেছে। প্রিয়াম আজকের রাতটা হসপিটালে থেকে কালকে বাসা যেতে পারবে। প্রিয়াম বেডে শুয়েছিল, পুরো শরীর খুব ব্যথা করছে। তখন রিমন কেবিনে ঢুকলো। প্রিয়াম মুচকি হেসে বলল, রিমন, আমার ফোনটা কই রে? তুই দেখেছিস? আসলে তুই আমাকে ফোন দিয়ে না পেলে তুল কালাম বাঁধিয়ে দিবে। ভাবি ফোন দিয়েছিল 17 বার, আর 4টা মেসেজ, আর মেসেজে তোকে থ্রেডও দিয়েছে। ভাই তুই বলিসনি তো আমি অ্যাক্সিডেন্ট করছি? যদি জানে তাহলে আমাকে আর এক দফা পিটুনি দিবে। ভাই রিমন কিছু বলার আগেই তোয়া হুড়মুড় করে কেবিনের ভেতর ঢুকে গেল। তোয়া প্রিয়ামের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। তোয়া প্রিয়ামের ব্যান্ডেজ করা পাটা 2 হাত দিয়ে চেপে ধরে ওইদিকে এগিয়ে গেল। রিমন চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। মাগো, আমি শেষ। তোয়া প্রিয়ামের পা ধরেনি, কিন্তু প্রিয়াম চোখ বন্ধ করে আগিয়ে চিৎকার দিচ্ছে। প্রিয়াম এক চোখ খুলে দেখে তোয়া ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়াম জোরপূর্বক একটা হাসি দিল দাঁত বের করে, আর তোয়া দাঁতে দাঁত চেপে বলল, আমি বলেছিলাম তোমাকে সাবধানে থাকতে। আমি এর আগে বলিনি হাই স্পিডে বাইক চালাবে না? তাও কেন করলে? জলদি এর উত্তর দাও, তা না হলে আমি মেরে তোমার ওই পাটাও ভেঙে দিব। আমি কিছু করিনি। একটা গাড়ি এসে হুদাই আমাকে মেরে দিয়ে চলে গেল। এখানে আমার কোনো দোষ ছিল না। ভাওতাবাজে জায়গা পাও না, তাই না? আমাকে যা বুঝাবে আর আমি তাই বুঝবো। এই তুই আমার সাথে কথা বলবি না। তোর মতো খচ্চর আর কাদের সাথে আমি আর কথা বলবো না। তোর মতো অসভ্য ছেলেকে বিয়েও করবো না। যা, বিয়ে ক্যান্সেল। তোর মতো উল্লুককে বিয়ে করার থেকে অবিবাহিত থাকাই বেটার। এটা নতুন কিছু না। প্রিয়ামের কিছু হলে তো আগেই প্রিয়ামকে ছাড়ে, তারপর নিজে ভ্যাভা করে কেঁদে দেয়। রিমন নিঃশব্দে কেবিন থেকে বের হয়ে গেল, আর তোয়া প্রিয়ামের সামনে গিয়ে প্রিয়ামের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে দিল। প্রিয়াম ওর একটা হাত তোয়ার মাথায় রেখে বলল, আরে কাঁদে না চান পাখিটা, আমার কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। এত ব্যথা পাওয়ার পরও তুমি এটা বলছো? তুমি কেন ভাবো না তোমার কিছু হয়ে গেলে আমি মরেই যাব? আমার জান পাখিটারে রেখে আমি কি কোথাও যেতে পারি? তোকে রেখে মরে গেলেও তো আমি শান্তি পাবো না রে। আবার মরার কথা বলছো? ও সরি, আর বলবো না। এক হাত দিয়ে ফোন ধরে প্রিয়াম তোয়ার চোখে পানি দিল আর তোয়ার কপালে একটা আদর দিল। তোয়া ওর আব্বু আম্মুকে জানালো প্রিয়ামের অ্যাক্সিডেন্টের কথা। ওনারাও প্রিয়ামকে দেখতে আসলো, আর প্রিয়ামের আম্মু আব্বুকে জানাতে প্রিয়াম নিষেধ করেছে, তাই কেউ জানায়নি। তোয়ার আব্বু কয়েকবার ডাক্তারের সাথে কথা বলে নিল। রাত 10টায় প্রিয়াম ওর বন্ধুদের চলে যেতে বলল। ওরা এতক্ষণ হসপিটালে ছিল। তোয়ার আম্মু বলল, তুয়া, তুমি তোমার বাবার সাথে বাসায় চলে যাও। আজকে আমি প্রিয়মের কাছে থাকি। আম্মু, আমি থাকলে কি কিছু হবে? তোয়া মাথা নিচু করে, না, সমস্যা কেন হবে? তো আমা, তুই থাক প্রিয়ামের সাথে। আর এই যে খাবার এনে দিলাম, এইগুলা দুজনে খেয়ে নিবি। আমরা গেলাম, দুজনে সাবধানে থেকো। জি আঙ্কেল।
তোয়ার আব্বু আম্মু কেবিন থেকে বেরিয়ে গেল। তোয়াকে ওর আম্মু বারবার করে বলে দিয়ে গেছে প্রিয়ামের খেয়াল রাখতে। তোয়া মাথা উপর নিচ করে সম্মতি জানালো। তোয়ার বাবা মা একটু সামনে এগোতেই প্রত্যয়ের সাথে ওনাদের দেখা হলো। প্রত্যয় কেবল ওটি থেকে বের হলো। ওর সার্জারির পুরো ড্রেসে রক্ত লেগে আছে। প্রত্যয় তোয়ার আব্বু আম্মুর সাথে কথা বলল আর জানতে চাইলো হসপিটালে কেন। তোয়ার আম্মু প্রেমের কথা প্রত্যয়কে বলল। প্রেমের অ্যাক্সিডেন্টের খবর শুনে প্রত্যয়ের খারাপ লাগলো। তখন প্রত্যয় বলল, আচ্ছা আন্টি আঙ্কেল আপনারা বাসায় যান, আমি আছি হসপিটালে। আচ্ছা প্রিয়মের সাথে এখন কে আছে? আরও কত নম্বর ক্যাবিনে আছে? প্রিয়মের সাথে তুয়া থাকবি, ওরা 204 নং কেবিনে আছে। ও আচ্ছা। তারপর তোর বাবা মা চলে গেল। প্রত্যয় ওর পার্সোনাল চেম্বারের দিকে গিয়ে ওর রক্তমাখা সার্জারির ড্রেস খুলে ফ্রেশ হয়ে নিল। একটু পর প্রত্যয় প্রিয়মের সাথে দেখা করতে চলে গেল। প্রত্যয় প্রিয়মের কেবিনে টোকা দিল। তুয়া দরজা খুলে ভেতরে আসতে বলল। প্রত্যয় ভেতরে ঢুকে প্রিয়মের সাথে কথা বলতে বলতেই প্রিয়মের টেস্টের রিপোর্ট, মেডিসিন পাটা নেড়ে দেখলো আর প্রত্যয়কে জিজ্ঞাসা করলো কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রিয়ম বলল ওর কোনো সমস্যা হচ্ছে না। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে বলল, ওকে বাকিটা খাবারটা খাইয়ে মেডিসিন খাইয়ে দিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাস। কেবিনের দরজা খুলে নার্সদের দেখতে পাবি, ওনাদের যে কাউকে আমার কথা বললে ওরা আমার কেবিন দেখিয়ে দিবে। আচ্ছা, তাহলে তুমি কি আজ বাসায় ফিরবে না? সারা রাত কি হসপিটালেই থাকবে? বাসাতেই ফিরতাম, কিন্তু আবার কাজ পড়ে গেল, তাই আজকে রাতটা হসপিটালেই থাকবো। আমাদের কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো চাইলেও ঝেড়ে ফেলা যায় না। তাই আর কি। তারপর প্রত্যয় আর কথা না বাড়িয়ে চলে গেল। আর যাওয়ার সময় নার্সদের বলে গেল তোয়া একা আছে, ওর কখন কি লাগে নার্সরা যাতে খেয়াল রাখে। প্রত্যয়ের এই কথা বলার পর নার্সগুলো আরো অ্যালার্ট হয়ে গেল। প্রত্যয় যখন কেবিনে ঢুকছিল তখন তোয়া প্রিয়মকে নিজ হাতেই খাইয়ে দিয়েছিল। প্রিয়মের মুখে খাবার ছিল আর তোয়ার হাত এঁটো ছিল। এগুলো প্রত্যয় চোখ এড়ায়নি, তাই প্রত্যয় অযথা ওখানে আর না থেকে চলে গেল। সেদিন রাতে প্রিয়মের আর কোনো সমস্যা হয়নি, তাই পরের দিন সকালে প্রিয়মকে আরেকবার চেক আপ করে রিলিজ করে দিল। প্রিয়মের সাথে তোয়া আর ওর বন্ধুরা প্রিয়মের ফ্ল্যাটে ফিরল। প্রিমন সহ বাকি দুইজন এখন এইখানেই থাকবে। তোয়া সব ঠিকঠাক করে দিল। তারপর প্রিয়মকে সাবধানে থাকতে বলে তোয়া চলে গেল। এভাবে আরো 4টা দিন কেটে গেল। প্রিয়ম এখন হাঁটতে পারে, তাও একটু খোড়ায়। এই 4 দিনে তোয়া 2বার করে প্রিয়মের ফ্ল্যাটে আসতো খাবার নিয়ে। রিমন আর প্রিয়ম বেশিরভাগ সময় ফ্ল্যাটেই থাকতো। আগের তুলনায় প্রিয়ম মোটামুটি এখন সুস্থই আছে। মাথার, হাতের, পায়ের ব্যান্ডেজ খুলে দিয়েছে। তোয়ার আব্বু এসে প্রিয়মকে দেখে গেছে। প্রত্যয় রাত 10:30টার দিকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিল। তারপর ডিনার করতে করতে প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে বলল, প্রত্যয়, তোয়ার সাথে তোমার দেখা হয়েছিল? তোয়া তোমাকে কিছু বলেছে? না, আর কি বলবে। শুক্রবারে তোয়া আর প্রিয়মের আকদ হবে। আপাতত পারিবারিক ভাবেই করছে, পরে অনুষ্ঠান করবে। তোমার আন্টি আঙ্কেল এসে আমাদের ইনভাইট করে গেল। ও, সেদিন কোনো কাজ রেখো না, কারণ তুমি না গেলে তোমার আন্টি আঙ্কেল কষ্ট পাবে। আমি যাওয়ার চেষ্টা করব। প্রত্যয়, তোমার জন্য আমরা মেয়ে দেখছি, আর পালায় পালায় করলে হবে না। তোমাকে এবার বিয়ে করতেই হবে। এবার খুব জলদি লাল টুকটুকে শাড়ি পরে একটা বউ নিয়ে এসো। আর একা বাসায় থাকতে ইচ্ছে করে না। প্রত্যয় ওর আম্মুর কথায় টু শব্দ করেনি, কিন্তু প্রত্যয় বাহানা দেখি না খেয়ে চলে গেল, কারণ গলা দিয়ে খাবার নামছে না। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে আছে। প্রত্যয় ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। তারপর আয়নাতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, লাল টুকটুকে শাড়ি পরা বউ তো আনতেই চেয়েছিলাম, কিন্তু আমার সব স্বপ্ন আর ইচ্ছেগুলোকে কেউ একজন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আচ্ছা, জোর করে ওকে পেতে চাইলে কি পাপ হবে? আমি যে এই কষ্টটার সহ্য করতে পারছি না। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা আমাকে প্রতিনিয়ত এই কষ্টে দগ্ধ করেই যাচ্ছে। প্রিয়ামের আব্বু আম্মু প্রিয়ামকে অনেক বুঝিয়েছে, কিন্তু প্রিয়াম ওদের কথা শোনেনি। প্রিয়ামের আম্মু প্রিয়ামকে একটা মেয়ের ছবি দেখাতে চেয়েছে। ওনার বিজনেস পার্টনারের মেয়ে, নাম রোশনি, কিন্তু প্রিয়াম সেদিকে ফিরেও তাকায়নি। প্রিয়াম ওর দরকারি জিনিসপত্র নিয়ে আবার ওর ফ্ল্যাটে চলে গেছে। ওর ফ্ল্যাটটা গোছানো ছিল, কিন্তু প্রিয়াম আবার নতুন করে সবকিছু সাজিয়েছে। ওর যত গান আর মডেলিং এর শো ছিল আপাতত সব ক্যান্সেল করে দিয়েছে। প্রিয়ামের আব্বু আম্মু অনেক চেষ্টা করেছে এই বিয়ে আটকানোর, কিন্তু তারা ব্যর্থ। তুরাক বাসায় এসে তুয়ার আর প্রিয়ামের বিয়ের কথা শুনে কিছু বলেনি, কারণ তুরাক সব জানতো প্রিয়াম আর তুয়া শপিং করতে এসেছে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, আবার কেউ প্রিয়ামের গাড়ি ব্রেক ফেল করে দিয়েছিল। আল্লাহর রহমতে ওদের কিছুই হয়নি।
কোনো একরকম ভাবে বিপদটা কেটে গেছে। তুয়া খুব কেঁদেছে এই ঘটনার পর। প্রিয়মও বুঝছে না ওকে মেরে ফেললে কার এমন কি লাভ, ও কার বা কি ক্ষতি করেছে যে ওকে মারতে চায়। তুয়া ভিডিও কলে প্রিয়মের হাস্যজল মুখটাকে দুচোখ ভরে দেখে নিল। আর একটা দিন পরেই ওদের আকত, তাই প্রিয়ম এত খুশি। ওর হাসি মুখ দেখে মনে হচ্ছে প্রিয়ম নতুন করে বাঁচার চাবিকাঠি পেয়েছে। প্রিয়মের খুশি মুখটা দেখলেই তুয়া আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তুয়া প্রিয়মের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবে, ঠিক কতটা ভালোবাসলে কাউকে পাওয়ার আনন্দটা এভাবে উপভোগ করা যায়। কালকে শুক্রবার, এজন্য প্রিয়ম সারা রাত তুয়ার সাথে ফোনে কথা বলেছে। ওর নাকি খুশিতে ঘুম আসছে না, তাই সে তুয়াকেও ঘুমাতে দেয়নি। তুয়া প্রিয়মের কাণ্ডগুলো দেখে না হেসে পারে না। দুজনই সারা রাত কথা বলে ভোরের দিকে ঘুমিয়েছে। তুয়া সকাল 9টায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিল। ওর আব্বু আম্মু প্রিয়মদের ফ্ল্যাটে গেছে। ওখানে প্রিয়ম একা, তাই সবকিছু দেখে আসতে। প্রিয়ম সবকিছু সামলে নিয়েছে, কিন্তু তাও ওনাদের তো একটা দায়িত্ব আছে। একটু পর কলিং বেল বেজে উঠল। তুয়া দরজা খুলে দেখে কেউই নেই, শুধু একটা খাম নিচে পড়ে আছে। তুয়া খামটা খুলে ও রুমে চলে গেল। একটু পর ওর ফোনে একটা মেসেজ আসলো, আর মেসেজটা ছিল এমন। তুয়া পড়তে লাগলো, যুদ্ধে আর ভালোবাসায় নাকি সবকিছুই যায়, তাই আমিও মাঠে নেমে গেলাম। তোমাকেও আহ্বান জানাচ্ছি যুদ্ধ বা ভালোবাসার জন্য মাঠে নামতে। আমিও এবার দেখি তুমি সব কিছু কিভাবে সামলাও। আমার চাওয়া আমি এবার পূরণ করেই ছাড়বো, কারণ আমিও হেরে যাওয়া মোটেও পছন্দ করি না। আমি এত বোকা নই যে যা হবে সব মুখ বুঝে সহ্য করব। অনেক তো হলো, আর না। এতদিন ভালো রূপটা তো দেখলে, এবার না হয় খারাপ রূপটাও দেখে নাও। তুমি এবার রেডি হও ডার্লিং, আমার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। মেসেজটা দেখে তুয়া ধপ করে ফ্লোরে বসে পড়ল। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। তুয়া শব্দ করে কেঁদে দিল। এখন কি করবে বুঝতে পারছে না, তবে তুয়া এটা খুব ভালো করে বুঝতে পারছে এটা কোনো বিপদের আগাম সংকেত। আজকে তুয়া আর প্রিয়মের বিয়ে। তুয়া একটু বাইরে গিয়েছিল, কেবল ফিরল। প্রিয়মের ওখান থেকে তুয়ার আব্বু আম্মু অনেক আগেই ফিরে এসেছে, আর ওদের আকত হবে প্রিয়মের ফ্ল্যাটে। তাই সবাই রেডি হয়ে বের হয়ে গেল। তিনি তো তুয়াকে খেপাতেই আছে, কারণ ছেলেরা আকদের দিনে মেয়েদের বাড়িতে আসে, কিন্তু এখানে হচ্ছে তার উল্টোটা। তুয়া যাচ্ছে ছেলের বাসায়, অর্থাৎ মেয়ে যাচ্ছে ছেলেকে বিয়ে করতে। এটা নিয়ে তিনি বকবক করছে, আর তুয়া চুপ করে আছে। একটু পর তুয়ারা গিয়ে প্রিয়মের ফ্ল্যাটের দরজার কাছে এসে কলিং বেল চাপ দিল। প্রিয়ম এসে দরজা খুলে দিল। সবাই প্রিয়মের অবস্থা দেখে সবাই চোখ বড় বড় করে প্রিয়মের দিকে তাকিয়ে আছে, কারণ প্রিয়ম সাদা স্যান্ডো গেঞ্জি, মেরুন 3/4 প্যান্ট আর গলায় লাল গামছা ঝুলিয়ে পুরো হলুদ দিয়ে ভূত সেজে দাঁড়িয়ে আছে। প্রিয়মের বন্ধুরা প্রিয়মের এই অবস্থা করেছে, আর ওরা ইচ্ছে করে প্রিয়মকে দিয়ে দরজা খুলিয়েছে। প্রিয়ম ওর মুখটা কাচুমাচু করে সবার দিকে তাকিয়ে উল্টো ঘুরে দৌড় দিল। তারপর মাঝপথে আবার থেমে গিয়ে বলল, আঙ্কেল আন্টি আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে প্রিয়ম দ্রুতগতিতে হেঁটে চলে গেল, আর প্রিয়মের বন্ধুরা হো হো করে হেসে দিল, কারণ ওরা ইচ্ছে করেই প্রিয়মকে এমন প্যাচে ফেলেছে। এর মধ্যে তুয়ার আব্বু প্রিয়মের কাণ্ড দেখে বলে উঠল, জামাই আমার নিজের বিয়ের খুশির ঠেলায় পাগল হয়ে গেছে। এই কথা শুনে ওখানে আরেক দফা হাসির রোল পড়ল। একটু পর আরো কয়েকজন গেস্ট আসলো। তিনি তোয়াকে অন্য রুমে নিয়ে গেছে শাড়ি পরানোর জন্য, কারণ তোয়া 3 পিস পরে এসেছে বাসা থেকে। প্রিয়ম খুব সুন্দর সিন্দুর লাল কালারের একটা সিল্কের শাড়ি কিনেছে, সোনালি পাড়ের। শাড়িটা সিম্পল হলেও অসম্ভব সুন্দর, আর প্রিয়ম বলেছে এই শাড়িটাই তোয়াকে পরতে হবে, এটা পরেই সে বিয়ে করবে। এটাই প্রিয়মের আবদার। তিনি একদম হালকা সাজিয়ে তোয়াকে সাজিয়ে দিল, কারণ তোয়া ভারী মেকআপ পছন্দ করে না, আর তোয়ার স্কিনটাও খুব সেন্সিটিভ, ভারী মেকআপ স্যুট করে না। তিনি তোয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোয়া, এমন চুপ করে আছিস কেন? না, আমি ঠিক আছি। কিছু কি হয়েছে? না। জোর করে মুখে হাসির রেখা টেনে বাসায় গেস্টরা চলে এসেছে। প্রিয়ম রেডি হয়ে সবার সাথে টুকটাক কথা বলছে। একটু পর প্রত্যয়ের মা বাবা আর প্রত্যয় চলে আসলো। প্রিয়ম ওদের সাদরে গ্রহণ করলো। প্রত্যয়রা সবাই বসলো। প্রত্যয় আশেপাশে তাকালো, চেনা মুখটাকে না দেখতে পেয়ে চুপ করে বসে থাকলো। তোয়ার বাবা প্রিয়মকে ডাকলো আর বলল কাজী এসেছে। প্রিয়ম তোয়ার বাবার কাছে এসে দাঁড়ালো। তোয়ার আম্মু আর তিনি তোয়াকে নিয়ে আসলো। সবার দৃষ্টি এখন তোয়ার দিকে। তোয়া প্রিয়মের পাশে বসতেই দেখে প্রত্যয় ওর সামনে বসে আছে। তোয়া আর প্রত্যয়ের চোখাচোখি হয়ে গেল। প্রত্যয়ের চোখ লাল টকটকে হয়ে আছে, মুখটাও গম্ভীর হয়ে আছে, আর মুখ অন্যদিকে ঘুরিয়ে তাকালো। কাজী লেখালেখি করছে, আর তোয়ার বাবার প্রয়োজনীয় তথ্য কাজীকে বলছে। প্রিয়ম আর চোখে তোয়াকে দেখছে। একটু পর প্রিয়ম ফিসফিস করে বলল, আই টুপা, এত সেজেছিস কেন? তোকে তো আমার এক্ষুনি টুপ করে গিলে ফেলতে ইচ্ছে করছে।
তুয়া নিশ্চুপ। লাল শাড়িতে আমার বউটাকে পুরো পুতুলের মতো লাগছে, আর আমার এই পুতুলটাকে আমি খুব খুব ভালোবাসবো আর অনেক যত্নে রাখবো। তুয়া নিশ্চুপ। কি ব্যাপার রে? এই টুপা, কথা বলছিস না কেন? তোর সাথে কথা বলার জন্য আমার জান বের হয়ে আসতে যাচ্ছে, আর তুই চুপ করে আছিস। এই টুপা। গুতো মেরি। তুয়া নিশ্চুপ। আমি কিন্তু বোবামাকে বিয়ে করব না, আগেই বলে দিলাম। তুয়া চুপ করেই থাকলো, আর চোখে তুয়া প্রিয়মকে দেখে নিল। আজকে কি সুন্দর দেখাচ্ছে প্রিয়মকে, গোল্ডেন কালারের পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে। একটু পর প্রত্যয় ওখান থেকে উঠে ওর আম্মুকে ডেকে বলল, আম্মু, আমার যেতে হবে, আমি গেলাম। কেন যাবে কেন? জরুরি কাজ পড়ে গেছে আমার। বাবার সাথে তুমি এসো, আমি গেলাম। বিয়ে পড়ানো হোক, তারপর না হয় যেও। এটা কেমন দেখায় বলো? সম্ভব না আম্মু, আমি গেলাম। প্রত্যয় আব্বু কি হয়েছে? আন্টি, আমার যেতে হবে, একটু কাজ পড়ে গেছে তাই আর কি। ডক্টর মানুষ, জরুরি কাজ থাকতেই পারে। দাঁড়াও আব্বু, খেয়ে তারপর যাও। না না আন্টি, এত সময় নেই, আমি গেলাম। প্রত্যয় না দাঁড়িয়ে তুয়ার দিকে একবার তাকিয়ে চলে গেল। তুয়াকে সবাই ঘিরে ধরেছে, তাই তুয়ার সাথে প্রত্যয়ের দেখা হলো না। প্রত্যয় যাওয়ার পরপরই তুয়ার ফোনে আরো 2টা মেসেজ আসলো। তুয়া মেসেজ 2টা পড়ে ঢোক গিলল। ওর শরীর কাঁপছে থরথর করে। তুয়ার এখন একটু খুব বেশি পানির প্রয়োজন। ওর গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তাই তুয়া তিন্নিকে ডাকার জন্য মাথা উপরের দিকে তুলতেই দেখে প্রিয়ামের আব্বু আর আম্মু ওদের সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়ামের আব্বু আম্মু তুয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল, আর কাজের দিকে তাকিয়ে বলল অতি শীঘ্রই বিয়ের কাজ সম্পূর্ণ করতে, কারণ শুভ কাজে বিলম্ব করাটা উচিত নয়। 2 দিন পর তুয়া হসপিটালের কেবিনের বাইরে বসে আছে। তুরাগ আর ওর আম্মু কেবিনে গেছে। ওরা কেউই তুয়াকে কেবিনের ভেতরে যেতে দেয় না। তুয়ার বাবা তুয়ার সাথে এখনো একটা কথাও বলেনি। তুয়া বাসাতেও যায় না, সারাক্ষণ হসপিটালেই থাকে। প্রত্যয় জোর করে তুয়াদের পার্সোনাল কেবিনে নিয়ে গেল। তুয়া কোনো কথা বলেনি। তুয়াকে এখন যে যত যাই বলুক, তুয়া টু শব্দ করে না, সবার কথা অক্ষরে অক্ষরে পালন করে। আগের তুয়া আর এই তুয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই তুয়া কথা বলতে জানে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তুয়া কেমন যেন রোবটে পরিণত হয়েছে। প্রত্যয় তুয়াকে ওর কেবিনে নিয়ে এসে বসালো, আর তুয়ার সামনে এক লোকমা খাবার তুলে ধরলো। তুয়া মাথা নিচু করে বসে আছে। প্রত্যয় তুয়ার মাথায় হাত রেখে বলল, খেয়ে নে, আর কত নিজের অযত্ন করবি? আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। নিশ্চুপ। হা কর, একটু খেয়ে নে। এভাবে না খেয়ে থাকলে তো তুইও অসুস্থ হয়ে পড়বি। তুই তো লক্ষ্মী মেয়ে, প্লিজ এবার হা কর। নিশ্চুপ। তুয়া এবারও টু শব্দ করলো না, তবে তুয়া প্রত্যয়ের হাতে থাকা খাবারটা খেয়ে নিল। তুয়া এখন পর্যন্ত কারোর সাথে কথা বলেনি। মাঝে মাঝে একা একা কি যেন বিড়বিড় করছে, আবার মাঝে মাঝে ডুকরে কাচ্ছে। তুয়া নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। এলোমেলো চুল, পরনে প্রিয়মের দেওয়া সেই লাল শাড়িটা, মলিন মুখ, টানা টানা চোখ 2টা ফুলে আছে। এর সাথে চোখের নিচের কালিটাও এসে যুক্ত হয়েছে। তুয়ার হাসি খুশি থাকা জীবনটা যেন হুট করে ভয়ঙ্কর কালো মেঘের ঘনঘাটা। সেই মেঘ এসে যেন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিল। ওর সব ইচ্ছে আর স্বপ্নের সমাপ্তি ঘটল। তুয়া প্রথমে নিজেকে শক্ত রাখলেও পরে একেবারে ভেঙে পড়েছে। আর এভাবে চলতে থাকলে তুয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, কারণ তুয়া মুখে কিছু বলছে না। তুয়া এমন চুপ করে থাকলেও কিন্তু ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার স্মৃতি বিচরণ করেই যাচ্ছে। এর ফলে ওর ব্রেনে অনেক চাপ পড়েছে। প্রত্যয় তুয়াকে খাইয়ে দিল, তারপর তুয়ার শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। যে তুয়া ইঞ্জেকশনের সুচ দেখলে চিৎকার করে বাড়ি মাথায় করে। এখন সেই তুয়ার যে কোনো খেয়ালই নেই। প্রত্যয় পার্সোনাল কেবিনে সবকিছুর ব্যবস্থা আছে। এখানে বেড থেকে শুরু করে সবকিছু রয়েছে। প্রত্যয় তুয়াকে বেডে শুয়ে পড়তে বলল, তুয়া তাই করলো। প্রত্যয় তুয়াকে চোখ বন্ধ করতে বলল, তুয়া এবার তাই করলো। প্রত্যয় ছলো ছলো চোখে তুয়ার মুখের পানে চেয়ে আছে। কি বলবে আর কি করেই বা এখন সে তুয়াকে স্বাভাবিক করবে? প্রত্যয়ের চোখের কোণে জমে থাকা পানিটা মুছে ফেলল। প্রত্যয়ের কথা শুনে তুয়া ওর চোখ বন্ধ করে থাকতে থাকতে ওর চোখে ঘুম নেমে এলো। প্রত্যয় তুয়ার দিকে বেশ কিছুক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুয়ার এমন ভাবে নিজেকে গুটিয়ে নেওয়াটা প্রত্যয় সহ্য করতে পারছে না। ওভাবেই কিছুক্ষণ বসে থেকে প্রত্যয় নিঃশব্দে ওর কেবিন থেকে বের হয়ে গেল। প্রত্যয় কেবিন থেকে বের হলো, আর তখনই ওর আম্মু ওকে ফোন দিল। প্রত্যয় ওর ফোনটা রিসিভ করলো। প্রত্যয়ের আম্মু চিন্তিত গলায় বলল, এখন তোর কি অবস্থা আব্বু? আমি এখন খাওয়ালাম আর ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন ঘুমাচ্ছে। ইনজেকশন? ওর এখন রেস্টের বড্ড প্রয়োজন।
এমনভাবে চলতে থাকলে ও অসুস্থ হতে যেতে পারে। এজন্য ইঞ্জেকশনটা দিলাম। আপাতত 3 ঘন্টা ঘুমাবে নিশ্চিত। আচ্ছা, আমি তোমার 2টা ড্রেস পাঠিয়ে দিচ্ছি। ওই শাড়িটাই 2 দিন ধরে পরে আছে। আম্মু, ড্রেস লাগবে না, আমি একজনকে ড্রেস আনতে দিয়েছি, তুমি টেনশন করো না। আব্বু, সবার তো খেয়াল রাখছিস, নিজের দিকেও এবার একটু তাকা। আম্মু, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। প্রত্যয় কথা বলা শেষ করে ওটির দিকে গেল। প্রত্যয়ের সাথে তোয়ার আম্মু আর তুরাগের কথা হয়েছে। তোরা কেবিন থেকে বের হয়ে তোয়াকে দেখতে না পেয়ে আশেপাশে তাকালো। প্রত্যয়ের কাছে ফোন করার জন্য ফোন করতেই দেখে প্রত্যয়কে মেসেজ করে দিয়েছে যে ভাইয়া, তুয়া আমার কেবিনে আছে, ওকে খাইয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। এখন 3 ঘন্টার মতো তুয়া ঘুমাবে, আপনি টেনশন করবেন না। আমি এখন ওটিতে গেলাম, আর তুয়াকে দেখতে চাইলে আমার কেবিনে গিয়ে দেখে আসতে পারেন। তোরাক যেন হাঁপ ছেড়ে বাঁচল। তোরাক যতই ওর বোনের ওপর রেগে থাকুক, কথা না বলল, তাও সে তার বোন। প্রত্যয় 2.5 ঘন্টা পরে ওটি থেকে বের হলো। ওর এই অপারেশন সাকসেসফুল হয়েছে। প্রত্যয় ওর পার্সোনাল কেবিনে আসলো। তোয়া এখনো ঘুমাচ্ছে। প্রত্যয় ওর সার্জারির ড্রেস বদলে নিল, তারপর বাইরে গিয়ে তুরাগের সাথে কথা বলল। ভাইয়া, আমি তুয়াকে নিয়ে বাসায় যাচ্ছি, আর টেনশন করবেন না, আঙ্কেল এখন ঠিক আছে। আচ্ছা, তুমি যাও। প্রত্যয় তোয়াকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। বাসায় ফিরে প্রত্যয় রুমের বেডের ওপর তোয়াকে শুইয়ে দিল। প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের রুমে আসলো। প্রত্যয় ইশারায় ওর আম্মুকে বলল কোনো কথা না বলতে। প্রত্যয়ের আম্মু কোনো কথা বলল না, শুধু ইশারায় বলল প্রত্যয়কে ফ্রেশ হয়ে নিতে। প্রত্যয় একবার তোয়ার মুখের দিকে তাকিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রত্যয় শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। ঠান্ডা পানি মাথা থেকে গড়িয়ে পুরো শরীর ভিজে যাচ্ছে, কিন্তু অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। প্রত্যয়ের মনে হাজারো প্রশ্নের বুলি এসে জমা হয়েছে, কিন্তু প্রত্যয়ের কাছে একটা প্রশ্নের উত্তর নেই। প্রত্যয় মনে মনে ভাবছে, এত কিছু হয়ে গেল, সবকিছু উল্টে পাল্টে গেল শুধু তোর পাগলামির জন্য। তুয়া, কেন এমনটা করলি? তুয়া, এমন একটা ঝড়ের আবির্ভাবে আমাদের সবার জীবনের মোড় ঘুরে গেল। এ কোন ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিস তুই? এই ভুল সিদ্ধান্তের জন্য এখন আমাদের সবাইকে চরম মূল্য দিতে হচ্ছে। তুই যদি আগে আমাকে একটাবার বলতি, তাহলে আজকে অন্তত আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। প্রত্যয় শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। তোয়া ঘুম থেকে উঠে গেছে। বেডের মাঝে মাঝে অবস্থায় হাঁটু ভাঁজ করে হাঁটুর ভেতরে মাথা গুজে বসে আছে। এলোমেলো অবদ্ধ চুলগুলো সিলিং ফ্যানের বাতাসে উঠছে। প্রত্যয় তোয়ার কাছে এসে বসলো। শান্ত কণ্ঠে বলল, তুয়া, শাওয়ার নিয়ে আয়, তাহলে শরীর মন দুটোই ফ্রেশ লাগবে। নিশ্চুপ। কিরে, ওঠ, তাড়াতাড়ি গিয়ে শাওয়ার নিয়ে আয়। আমাকে হসপিটাল থেকে কি আনলো? তোয়া মুখ তুলে বলল, আমি? কেন? আমি কি তোমাকে আনতে বলেছি? তোর বলতে হবে কেন? হসপিটালে থেকে তুই কি করবি? এসব কথা আপাতত থাক, তুই শাওয়ার নিয়ে আয়। প্রিয়মের কোনো খবর জানো? কেমন আছে ও? পরে সব বলবো, আগে তোকে যা বলছি তুই তাই কর। কেন এত জোর দেখাচ্ছ? জোর দেখানোর অধিকারটা এখন আমার আছে, তাই জোর দেখাচ্ছি, বুঝলি? এবার যা তুই। সুযোগের সদ্ব্যবহার করছো? জোরপূর্বক হাসি দিয়ে, যদি তাই ভাবিস তো তাই। এবার তুই যাবি নাকি আমাকে কিছু করতে হবে? এত জোর? প্রতিটা ছেলের যেমন নিজের বউয়ের প্রতি তাদের জোর খাটানোর অধিকার বেশি থাকে, তেমনি আমারও আমার বউয়ের উপর জোর খাটানোর অধিকার একটু বেশিই বলতে পারিস। নিশ্চুপ। তোয়া আর কোনো কথা বলল না, কিন্তু চোখের অবাধ্য পানিগুলো গড়িয়ে পড়ল ওর গাল বেয়ে। প্রত্যয় তোয়াকে হাত ধরে টেনে নামালো। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে তোয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। তোয়া কিছু বলছে না, চুপ করে আছে। প্রত্যয় রুমে গিয়ে টাওয়াল আর তোয়ার ড্রেস এনে দিল, আর তোয়াকে বলল, শাওয়ার নিয়ে ভেজা ড্রেসটা বদলে নে। আমি রুমের বাইরে গেলাম। প্রত্যয় যাওয়ার পর তোয়া দরজা আটকে হাঁটু মুড়ে শব্দ করে কেঁদে দিল। এই কোন দহনে দগ্ধ হচ্ছে সে? এই কষ্টের দহন যে পানির পরশেও কমছে না। এত কষ্ট কেন হচ্ছে? কেন মনে হচ্ছে কেউ বুকের ভেতরে বারবার ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে? কেন ত্যাগের ব্যথাটা এত কষ্টকর হয়? তোয়া ওইভাবেই বসেছিল প্রায় 30 মিনিট। একটু পর প্রত্যয়ের ডাকাডাকিতে তোয়া বের হলো। তোয়ার ড্রেস বদলেছে ঠিকই, কিন্তু যে কামিজ পরেছে সে কামিজও ভিজে টইটুম্বুর। শরীর না মুছে ড্রেস পরলে যা হয়। আর তোয়া মনে হয় ভুল করে টাওয়ালটাও ছুঁয়েও দেখেনি, কারণ ওর চুলের পানি গড়িয়ে ফ্লোর ভিজে যাচ্ছে। প্রত্যয় উঠে গিয়ে টাওয়াল এনে তোয়ার চুল মুছে দিচ্ছে। তোয়ার এই কামিজটা বদলে না দিলে নির্ঘাত ওর ঠান্ডা লাগবে। প্রত্যয় তোয়ার দিকে আরেকটা ড্রেস ধরিয়ে দিয়ে বলল, এই কামিজটাও ভিজে গেছে, দ্রুত বদলে নে, আমি আসছি একটু পর। নিশ্চুপ। আর তুই এখন এমনভাবে চুপ করে আছিস কেন? আমাকে তো মাঝ সমুদ্রে বৈঠাবিহীন নৌকাতে তো
ছেড়ে দিলি, একবারও ভাবলি না আমার কি অবস্থা হবে। তারপরও তোর কাছে আমি কোনো অভিযোগ করিনি, তুই যা চেয়েছিস তাই হয়েছে। আমি কোনো কাজে বাধা দেইনি। মাঝখান থেকে আমাকে কেন ফেলে দিলি দোটানায়? এত কিছুর পরেও তো আমি কিছু বলিনি। শোন, না আছে তোর উপর আমার কোনো অভিযোগ আর না আছে অভিমান। আগে তোকে ভালোবেসেছি, এখন তার চেয়ে বেশি ভালোবাসি। এই প্রত্যয় মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত শুধু তোরই থাকবে। তুই আগে ছিলি আমার ভালোবাসার মানুষ, এখন হয়েছিস আমার অর্ধাঙ্গিনী, আমার বেঁচে থাকার অবলম্বন। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি সবসময় তোর পাশে আছি আর থাকবো সব সময়। এখন ড্রেসটা বদলে নে, না হলে ঠান্ডা লাগবে। আমি আসছি একটু পর। প্রত্যয় চলে যাওয়ার পর তুয়া শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখের কোনা বেয়ে ঝরে যাচ্ছে নোনা জলের স্রোত। তুয়া সে ভয়ঙ্কর দিনের কথা স্মরণ হয়ে গেল। ওর চোখের সামনে ভেসে আসছে ওদের জীবনের মোড় ঘোরানো ঘটনা। প্রত্যয় তো নির্দোষ, সত্যিই তো সে এখন প্রত্যয়ের অর্ধাঙ্গিনী। এখন তো তুয়ার প্রতি প্রত্যয়ের অধিকার খাটানোর জোর আছেই। তুয়া যতই ওই সব কথা মনে করছে, যেন ততই অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তুয়া সেদিনের ঘটে যাওয়া ঘটনা মনে মনে আওড়াতে থাকলো। বিয়ের দিনের ঘটনা। প্রিয়ামের আব্বু আর আম্মু ওদের সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তুয়া চোখ তুলে তাকায় ওনাদের দিকে। তখন প্রিয়ামের আম্মু তুয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর কাজের দিকে তাকিয়ে বলল অতি শীঘ্রই বিয়ের কাজ সম্পূর্ণ করতে, কারণ শুভ কাজে বিলম্ব করাটা উচিত নয়। একটু পরেই কাজী এসে তুয়াকে বলল কবুল বলতে, কিন্তু তুয়া চুপ করে আছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর যখন তুয়া কবুল বলতে যাবে, তখন আবার মেসেজ টোন বেজে উঠল। তুয়া মাথা নিচু করে আছে, ওর হাতের ওপর চোখের পানি গড়িয়ে পড়ছে। এবার প্রিয়াম ঘাড় ঘুরিয়ে তুয়ার দিকে তাকালো। সবাই তুয়াকে বলছে কবুল বলতে, কিন্তু তুয়া চুপ করেই আছে। প্রিয়াম তখন বলল, তুয়া, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কবুল বলো। তুয়া সাইলেন্ট। তুয়া, কবুল বলো। তুয়ার আব্বু আম্মু তুরাক সবাই তুয়াকে বলছে কবুল বলতে। তুয়া হেঁচকে তুলে কেঁদেই যাচ্ছে। প্রিয়াম আবার তুয়ার দিকে ঘুরে বসলো। প্রিয়াম তুয়ার মুখটা নিজের দিকে তুলে কিছু বলবে তার আগেই তুয়া বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি প্রত্যয়কে ভালোবাসি। মানে কি কি পাগলের মতো বকছো? আমি প্রত্যয়কে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি প্রত্যয়কে খুব খুব ভালোবাসি। তুয়ার কথা শুনে প্রিয়াম সহ বাকি সবাই হতবাক হয়ে গেছে। প্রত্যয়ের মা বাবা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। কি হচ্ছে এসব? কারো মাথায় কিছুই ঢুকছে না। প্রিয়াম নিজেকে শান্ত রেখে আবার তুয়ার দিকে তাকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে এমন ভাবে মজা করাটা ঠিক হচ্ছে না। তুয়া, কি হয়েছে তোমার? আমাকে বলো। বলছি না তোমাকে বিয়ে করতে পারবো না, কথা শুনতে পাচ্ছ না তুমি? সোফা থেকে দাঁড়িয়ে চিৎকার করে তুয়ার বাবা অবাক হয়ে তুয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তুরাক এসে তুয়াকে 2টা থাপ্পড় মারল আর তুয়ার দিকে তাকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে কাহিনী করা হচ্ছে, বিয়ে করবি না আগে বললি না কেন? আর নিজেরাই বিয়ে করবে বলে ঠিক করে এখন ঢং শুরু করেছ। তাড়াতাড়ি বস আর দ্রুত কবুল বল। না, আমি এই বিয়ে করব না। আমি প্রিয়মকে বিয়ে করতে পারবো না। আমি প্রত্যয়কে খুব ভালোবাসি। প্লিজ তোমরা আমাকে আর জোর করো না। এবার প্রিয়ামের আম্মু সহ সবাই তুয়াকে কথা শোনাতে লাগলো। তুয়ার আব্বু আম্মু লজ্জা আর অপমানে মাথা নিচু করে আছে। প্রিয়ামের আম্মু বলে উঠল, আমার ছেলের জীবন নিয়ে খেলা শেষ হলো। আমি জানতাম এই মেয়ে সুবিধার না। এখন তোমার শান্তি হলো আমার সহজ সরল ছেলেটাকে কষ্ট দিয়ে? জাহিদ, এবার তো শান্তি হলো। এবার তুই আর তোর মেয়ের কলেজাতে পানি নামলো। তোরা এবার খুশি তো আমাদের এভাবে অপমান করে? সি, এই তুই আমার বন্ধু? প্রিয়ামের আব্বু তুয়ার আব্বুকে উদ্দেশ্য করে বলল, এজন্য আমি প্রিয়মকে পই পই করে নিষেধ করেছিলাম, কারণ এরা এমনই করে থাকে। এদের কাজই হলো সবাইকে ঠকানো। ওরা সবাই খুশি হলো, শুধু আমার ছেলেটাই কষ্ট পেল। প্রিয়াম তুয়ার কাছে বসে আর বারবার তুয়াকে বোঝাতে থাকে তুয়ার একই কথা, সে বিয়ে করবে না। এইবার প্রিয়ামের ধৈর্যের ভাত ভেঙে গেল। প্রিয়াম তুয়ার বাহু ধরে ঝাঁকিয়ে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি সব বলছিস তুই? জান, তুই এমন কথা কেন বলছিস? কেউ কিছু বলেছে? বল না জান, বল না তুই কেন এমন করছিস? তোর জন্য সবাই আন্টি আঙ্কেলকেও ভুল বুঝছে। তাদের কথা ভেবে এমন পাগলামি বন্ধ কর। এমন করিস না তোয়া পাখি। তোকে ছাড়া আমি জীবন্ত লাশ হয়ে যাব। আর কোনো কথা বলিস না।
চল আমরা বিয়ে করে ফেলি, দেখবি সব ঠিক হয়ে যাবে, চল। প্রিয়ম তোয়ার হাত ধরে ছলো চোখে তাকিয়ে প্রিয়ম তোয়ার হাত ধরে সোফাতে বসতে যাবে, তখনই তোয়া প্রিয়মের হাতের মুঠো থেকে হাতটা ছুটিয়ে নিল আর চিৎকার করে বলল, তোমাকে আমি বিয়ে করব না। তুমি শুনতে পাচ্ছ না? আমি এতদিন তোমার সাথে অভিনয় করেছি। প্রত্যয় শূন্যতা দূর করতে সেই জায়গাটা কিছুদিনের জন্য তোমাকে দিয়েছিলাম, এর থেকে বেশি কিছুই না। আশা করি তুমি আর আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। প্রিয়ম তোয়ার গালে এক থাপ্পড় বসিয়ে দিল আর তোয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর ছলো চোখে প্রিয়মের দিকে তাকালো। তারপর দৌড়ে বাইরে চলে গেল। প্রিয়ম ধপ করে মেঝেতে বসে পড়ল। প্রিয়ম এমন শখ আর সহ্য করতে পারছে না। তোয়া এমন করবে প্রিয়ম কল্পনাও করতে পারেনি। প্রিয়ম মেঝেতে 2 হাত রেখে মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে দিল। তোয়ার বাবা এসে প্রিয়মের কাঁধে হাত রেখে বলল, আব্বু, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে সুখের মুখ দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আমার মেয়ের জন্যই তোমার কষ্টটা দ্বিগুণ হারে বেড়ে গেল। আমাকে মাফ করো আব্বু, আমার মেয়ের কাজে আমি খুব লজ্জিত। না আঙ্কেল, আপনি এভাবে বলবেন না। আঙ্কেল প্লিজ, তোয়াকে একটু বোঝান। আমি সত্যি বাঁচতে পারবো না ওকে ছাড়া। আঙ্কেল, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আঙ্কেল, তোয়াকে বলুন আমাকে যাতে এভাবে মাঝপথে একা ছেড়ে না যায়। আমি মরে যাব আঙ্কেল, আমি সত্যিই মরে যাব। প্রিয়ম তোয়ার আব্বুর হাত ধরে কেঁদে কেঁদে বলল। তোয়ার আব্বু চুপ করে আছে আর চোখের পানি ফেলছে। না না, আমার তোয়া আমাকে ঠকাতেই পারে না। ও হয়তো ভুল বুঝেছে আমাকে। আমি বোঝালে ও ঠিকই বুঝবে। আমি জানি তো আমার তোয়া আমার উপর রাগ করে থাকতেই পারে না। প্রিয়ম কথাটা বলে চোখ মুছে নিল আর এক দৌড়ে বাইরে বের হয়ে গেল। তোয়া একটা সিএনজি নিয়ে ওদের বাসার দিকে যাচ্ছে। সিএনজির ভেতর তোয়া হিচকি তুলে কাঁদছে। সিএনজি ড্রাইভারও কিছু বলার সাহস পাচ্ছে না, তাই সে চুপ করে আছে। তোয়াদের অ্যাপার্টমেন্টের সামনে এসে সিএনজি থামলো। তোয়ার কাছে টাকা নেই, এখন ভাড়া মিটাবে কি করে? সিএনজি ড্রাইভার বলল, থাক আপা, ভাড়া লাগবো না। তয় মুই জানি না আপা আপনার কি হয়েছে, তবে দোয়া করি সেই সমস্যার সমাধান আপনি খুব তাড়াতাড়ি খুঁজা পান। আল্লাহ যেন আপনার সহায় হন। আমাকে মাফ করবেন ভাই, আমি আপনার প্রাপ্য সম্মানটা দিতে পারলাম না। হাত জোর করে কেঁদে দিয়ে বলল, থাকগা, টাকা তো জীবনে অনেক আইবো আর যাইবো, আপনি ভিতরে যান। তোয়া এক দৌড়ে কাঁদতে কাঁদতে ভেতরে চলে এলো। লিফটের সামনে এসে দেখে লিফট 12 তলায়, তাই তোয়া আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি দিয়ে দোতলায় চলে এলো। প্রত্যয়দের দরজা লক ঘোরাতেই দরজা খুলে গেল। তোয়া এক দৌড়ে প্রত্যয়ের ঘরে ঢুকে পড়ে। তখন প্রত্যয় উপর হয়ে দ ভঙ্গিতে শুয়েছিল। প্রত্যয় তখন কাজের বাহানা দেখে বাসায় এসে পড়েছিল, কারণ ওখানে থাকাটা ওর পক্ষে সম্ভব হয়নি। সত্যি বলতে প্রত্যয় সে সাহসটা জোগাতে পারেনি। প্রত্যয় রুমে কারো উপস্থিতি টের পেল। সাবধানতার সাথে প্রত্যয় ও চোখের পানি মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে একবার ঢোক গিলে নিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে তুয়াকে দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। তারপর হুড়মুড় করে উঠে গেল বেড থেকে। 2 হাত দিয়ে নিজের মুখ মুছে নিয়ে ধরা গলায় বলল, কি করছিস তুই এখানে? তোয়া হেঁচকি তুলে কাঁদছে। তুয়া, কি হয়েছে, কাঁদছিস কেন? কোনো সমস্যা? প্রিয়ম কোথায়? তোদের বিয়ে কি সম্পূর্ণ হয়ে গেছে? কাঁদিস না, দেখবি তোরা খুব সুখী হবি। তোয়া কিছু বলল না, বরং দৌড়ে এসে প্রত্যয়ের বুকে হামলে পড়ল। হঠাৎ এমন করাতে প্রত্যয় 2 পা পিছিয়ে গেল আর পাশের ওয়ার্ড্রপ ধরে নিজেকে সামলে নিল। প্রত্যয় বাকশক্তি হারিয়ে ফেলেছে তোয়ার এমন কাণ্ডে। তোয়া শব্দ করে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে। এতক্ষণ পর মনে হয় তোয়া ওর মুখ লুকানোর জায়গাটা পেল। এখন ওর জন্য এই জায়গাটা খুব বেশি প্রয়োজন ছিল। প্রত্যয় তোয়ার চোখের পানি দেখে ওর তো পাগল হওয়ার উপক্রম। প্রত্যয় তো আর এভাবে কান্না করার কারণটা খুঁজে পাচ্ছে না। তোয়া প্রত্যয়ের পিঠের শার্ট শক্ত করে খামচে ধরে প্রত্যয়ের গলায় মুখ লুকিয়ে উচ্চস্বরে কেঁদেই যাচ্ছে। প্রত্যয় বারবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু তোয়া কিছুই বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। আর যা বলছে সে কথাটা কান্না করার জন্য জড়িয়ে যাচ্ছে, যার ফলে তোয়ার কোনো কথাই বোঝা যাচ্ছে না। তোয়ার এভাবে কান্না করা দেখে প্রত্যয়ের চোখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই রক্ত গড়িয়ে পড়বে। যার মুখে হাসি দেখার জন্য সবকিছু ত্যাগ করতে চেয়েছিল, সে যদি এখন কান্না করে কিভাবে সহ্য করবে তাহলে? যার সুখের কথা ভেবে নিজের সুখ বিসর্জন দিচ্ছিল, তাকে এভাবে কিছুতেই কাঁদতে দেখতে পারবে না। যত যাই হোক না কেন, তোয়ার মুখের হাসি ফোটানোর জন্য প্রত্যয় সর্বদা সবকিছু করতে প্রস্তুত। প্রত্যয় ওর এক হাত তোয়ার মাথার উপর রাখলো
আরেক হাত দিয়ে তোয়াকে ধরে আছে। তোয়ার চোখের পানিতে প্রত্যয়ের শার্ট ভিজে যাচ্ছে। এখনো তোয়া প্রত্যয়কে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে প্রত্যয়ের বুকের ভেতরে লুকিয়ে পড়তে পারলে ওর শান্তি হতো। বাইরের সবকিছু এখন বিষাক্ত আর কাঁটাযুক্ত লাগছে। নিঃশ্বাস নেওয়াটাও যেন ওর জন্য এখন খুব কষ্টসাধ্য। প্রত্যয়ের বুকেই আছে এখন তোয়ার মুখ লুকানোর একমাত্র নিরাপদ স্থান। এজন্য তোয়া আপাতত প্রত্যয়ের বুকেই মুখ লুকিয়েছে। কাঁদতে কাঁদতে হঠাৎ করেই তোয়া বলে উঠল, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি খারাপ, আমি খুব খারাপ। আমাকে মাফ করে দাও আর আমাকে একটু আশ্রয় দাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ি, আমাকে তাড়িয়ে দিও না, তাহলে আমি আর বাঁচবো না। আমি এবার সত্যি মরেই যাব, একেবারে নিঃশেষ হয়ে যাব। আমাকে একটু দয়া করো। তোয়া কান্না জড়ানো গলায় উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল। প্রত্যয় কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ম এসে দাঁড়ালো ওদের সামনে।